এই পর্বের শুরুতেই দেখা যায় কিং জু তৈরি হচ্ছিল, আর তার ঘরেই ছিল তিলান। ইউনুস তিলানের কাছে একটি ওষুধ নিয়ে আসে। তিলান জিজ্ঞাসা করে এটা কিসের ওষুধ। ইউনুস তখন জানায় তিলান রাজার কনসর্ট, যতক্ষণ না রাজার ইমপ্রেসের কোনো বাচ্চা হয় ততক্ষণ পর্যন্ত কোনো কনসর্টের বাচ্চা নেওয়া যাবে না। এখন জুয়ের তো কোনো ইমপ্রেস ছিল না, সে কবে ইমপ্রেস সিলেক্ট করবে তার বাচ্চা হবে, এরপরে তিলান বাচ্চা নিতে পারবে। এটা শুনে তো স্বাভাবিকভাবেই তিলনের খুব মন খারাপ হয়, আর সে ওই ওষুধটা খেয়ে নেয়। এরপর জু কোর্টে যায় এবং তিলানের বাবা যে সাহায্যগুলো চেয়েছিল সব অ্যাপ্রুভ করে দেয়। তাদেরকে প্রচুর পরিমাণে স্বর্ণমোহর এবং খাদ্যশস্য পাঠানো হয়। এদিকে তিলান সে গর্ভনিরোধক ওষুধ খেয়ে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিল, তার প্রচন্ড পেটে ব্যথা হচ্ছিল। মেয়েটা ডাক্তারকে খবর দিতে চাইলেও তিলান নিষেধ করে দেয়। এরপরেই দেখা যায় হাইসি তার ঘরের সামনে ড্রিম ক্যাচার নামে একটা জিনিস টানাচ্ছিল এবং গল্প করে করে জুইংকে বলছিল এটা টানানোর ফলে তার খুব ভালো ঘুম হবে এবং সুন্দর সুন্দর স্বপ্ন দেখবে। জুইং তখন বলে এটা খুবই ভালো করেছো, আমার ঘরের সামনেও একটা টানানো দরকার, যাতে করে আমি স্বপ্ন দেখি যে আমি চিকেন রোস্ট খাচ্ছি। কথা বলতে বলতে জুইং হাত উঁচু করে, তখনই হাইসি জুইং এর হাত থেকে একটা ব্যাগ নিয়ে দৌড় দেয়। এটা ছিল একটা মিষ্টির ব্যাগ, তবে দৌড় দিয়ে সে দরজা থেকে উল্টে পড়ে যাচ্ছিল। জিয়ান তখন হাইসিকে ধরে ফেলে। হাইসি অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে গেলে জিয়ান হাইসিকে বলে জুইং এর ব্যাগ দিয়ে দিতে। হাইসি তখন বাধ্য হয়ে জুইং এর ব্যাগ দিয়ে দেয়। জিয়ান হাইসিকে বলে সে হাইসির গ্রামে একটা কাজে যাচ্ছে, হাইসি যেতে চায় কিনা। এটা শুনে তো হাইসি অনেক খুশি হয়ে যায়, কারণ বহু বছর পর সে তার মাকে দেখতে পাওয়ার সুযোগ পাচ্ছে, আর সে তো রাজি হয়ে যায়। তবে জিয়ান জানায় সে যেন মিস্টার তাংয়ের থেকে বিদায় নিয়ে আসে। এদিকে মিস্টার তাং প্রচন্ড দুঃখে ছিল, সে জানতে পেরেছিল তিলান গর্ভনিরোধক ওষুধ খেয়ে অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। আর আমার মনে হয় মিস্টার তাং তিলানকে পছন্দ করে। তবে তখনই তার কাছে হাইসি আসে এবং বাড়ি যাওয়ার জন্য ছুটি চায়, আর তাং সাথে সাথেই হাইসিকে ছুটি দিয়ে দেয়। দিন সকালেই হাইসি আর জিয়ান জিনিসপত্র নিয়ে বের হয়ে পড়ে হাইসির গ্রামের উদ্দেশ্যে। আসলে জিয়ানের সেখানে কোনো কাজ ছিল না, হাইসিকে তার মায়ের সাথে দেখা করানোর জন্যই জিয়ান নিয়ে যাচ্ছিল। আর হাইসি তার গ্রামে যেতে পারছে ভেবে অনেক আনন্দিত ছিল। এরপরেই দেখা যায় লিউ বসে বসে সেলাই করছিল, তখন সে বুঝতে পারে বৃষ্টি নামছে। তবে লিউ ভিজছিল না। সাথে সাথে লিউ বলে ওঠে মিস্টার জুইং। জুইং অবাক হয়ে লিউয়ের দিকে তাকিয়ে থাকে। জুইং লিউয়ের মাথায় ছাতা ধরে দাঁড়িয়েছিল। এরপর সে লিউয়ের হাতে ছাতাটা দেয়। লিউয়ের জিনিসপত্রগুলো দ্রুত সে ভিতরে নিয়ে আসে। জিনিসপত্র রেখে সে লিউকে আনতে যায়। লিউয়ের সাথে এক ছাতার নিচে দাঁড়ায়, আর তারপর দুজনে একসাথে দৌড়ে ভিতরে আসে। জুইং তো আগে থেকে লিউকে ভালোবাসে, আর লিউও আস্তে আস্তে জুইংকে ভালোবেসে ফেলছিল। জুইং আর লিউ দরজায় বসে বৃষ্টি দেখছিল, লিউ তো দেখতে পাচ্ছিল না। জুইং যা যা দেখছিল লিউকে সেটার বর্ণনা করছিল, আর লিউ সে বিষয়গুলো অনুভব করে আনন্দ পাচ্ছিল। এদিকে রাস্তায় যেতে যেতে হাইসি ঝিমাচ্ছিল। হাইসির মাথা গাড়ির দেয়ালে গিয়ে লাগছিলই, তখন জিয়ান তাকে ধরে ফেলে। হাইসি ঘুমিয়ে থাকলেও জিয়ান তার অনেকটা কাছাকাছি চলে এসেছে, আর জিয়ানের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছিল সেও হাইসিকে ভালোবাসে। প্যালেসে জু যখন যাচ্ছিল তখন সে দেখতে পায় দুইজন মেইডের হাতে তিলানের খরগোশটা। তখন সে ওই মেয়েদের জিজ্ঞাসা করে তিলানের খরগোশ নিয়ে তারা কোথায় যাচ্ছে। মেয়েডরা জানায় তিলান তার খরগোশটা ফেব্রিক অফিসের মিস লিউয়ের কাছে পাঠিয়ে দিচ্ছে, কারণ তিলান অসুস্থ, সে আর এই খরগোশটার যত্ন নিতে পারছে না। জু তখন এই বিষয়টাকে বেশি পাত্তা না দিয়ে চলে যায়। এরপর রাতের বেলা জু তিলানকে আবারও ডেকে পাঠায়, তবে তিলান তো অসুস্থ ছিল। তিলানের একজন মেইড এসে রাজাকে জানায় আজ রাতে তিলান আসতে পারবে না, সে অনেক অসুস্থ। আর এটা শুনেই তো জু প্রচন্ড রেগে যায় এবং যায় তিলান অসুস্থ কিনা সেটা চেক করতে। সে তো তিলানকে বিশ্বাস করতো না, গিয়ে দেখতে পায় তিলান সত্যি অসুস্থ। তবে জুয়ের কথা হচ্ছে তুমি এত কি অসুস্থ যে আমি তোমাকে ডেকেছি তুমি যেতে পারছো না, তুমি তোমার মেইডকে পাঠিয়েছো। জু রেগে তিলানের মেইডকে শাস্তি দিতে যাচ্ছিল। তিলান তখন বলে মেইডের তরফ থেকে সেই শাস্তি নিবে, সে যেহেতু যেতে পারেনি সে বাইরে নীল ডাউন হয়ে সারা রাত দাঁড়িয়ে থাকবে। এটা বলে তিলান উঠে যাচ্ছিল, তখন সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। জু এবার অস্থির হয়ে যায়, সে বুঝতে পারে তিলান আসলেও অসুস্থ। ডাক্তার আনা হয় আর ডাক্তার জানায় গর্ভনিরোধক ওষুধ খাওয়ার জন্য তিলানের এই অবস্থা হয়েছে।
তিলান অতিরিক্ত মাত্রায় গর্ভনিরোধক ওষুধ খেয়েছে, যে কারণে তার পেটে ব্যথা হচ্ছিল। তবে জু এই ব্যাপারে কিছুই জানতো না। তিলান সম্পূর্ণ ব্যাপারটা নিজের মধ্যে চেপে রেখেছিল। ডাক্তার তিলানকে ওষুধ দিয়ে দেয় এবং বলে দেয় সম্পূর্ণ বেড রেস্টে থাকার জন্য। তিলানের মেয়েডরা তিলানকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করলে তিলান বলে সেখানে রেখে যেতে, তবে তিলান ওষুধটা খায় না। আবারও হাইশি আর জিয়ানকে দেখানো হয়। হাইশির মা তো হাইশিকে দেখে প্রচন্ড খুশি হয়। মা মেয়ে এত বছর পর নিজেদেরকে দেখতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে যায়। হাইশির মা জানায় হাইশি যেহেতু রাজার জন্য কাজ করে, গ্রামের সবাই তার অনেক খেয়াল রাখে। হাইশি প্রতি মাসেই তো তার মাকে টাকা পাঠাতো, তবে তার মা সাধারণভাবেই সমুদ্রের পাড়ের একটি বাড়িতে থাকতো। হাইশির মা জানায় সে এইভাবে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করছে। এখানে জিয়ান পরিচয় দেয় না যে সেই হাইশির মাস্টার, সেই ছোটবেলাতে হাইশিকে নিয়ে গিয়েছিল, বরং সে হাইশির বন্ধু হিসেবে নিজেকে পরিচয় দেয়। যেহেতু হাইশিকে নিয়ে যাওয়ার সময় জিয়ান মাস্ক পরেছিল, কেউ তো জিয়ানকে চিনত না। এরপরেই দেখা যায় কিংজু এতদিন পর জানতে পারে যে জেনারেল সু হুকু রাজ্যে চলে গিয়েছে। তার উপর জিয়ান হাইশিকে নিয়ে তার গ্রামে গিয়েছে। এটা শুনে জু অনেক রেগে যায়, কারণ এখন তো দেশের অবস্থা অতটাও ভালো না। আর এই সময় জিয়ান শহর ছেড়ে চলে গিয়েছে। বেচারা সাউজি ঝাড়িটারি শুনে সেখান থেকে চলে যায়। এদিকে হাইশি তো গ্রামে অনেক সুন্দর সময় কাটাচ্ছিল। সে ঘুম থেকে উঠলে তার মা তার জন্য একটা ড্রেস নিয়ে আসে। এটা মেয়েদের ড্রেস ছিল। হাইশি জানতে পারে জিয়ান সমুদ্রের পাড়ে গিয়েছে কাঁকড়া ধরার জন্য। হাইশিও তখন জিয়ানের খোঁজে সমুদ্রের পাড়ে চলে যায়। গিয়ে দেখতে পায় জিয়ান বালির মধ্যে কিছু একটা খোঁড়াখুড়ি করছে। সে একটাও সামুদ্রিক মাছ বা কাঁকড়া কিছুই ধরতে পারেনি। তখন কিছু বাচ্চারা এসে জিয়ানকে বুলি করতে থাকে। বাচ্চারা জিয়ানের মজা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সেখানে হাইশি আসে। হাইশিকে দেখে তো জিয়ান অবাক হয়ে যায়। সে মেয়েদের মতো সেজে এসেছিল, আর তাকে দেখতেও বেশ সুন্দর লাগছিল। হাইশি যখন দেখতে পায় জিয়ান একটাও কোনো মাছ বা কাঁকড়া ধরতে পারেনি, তখন সে জিয়ানকে নিয়ে বাজারে যায় এবং জিয়ানের পছন্দ মতো সিফুড কেনে। সেখানে দোকানদার 1000 টাকা চাচ্ছিল। জিয়ান তো সেটা দিয়েই দিচ্ছিল। হাসি তখন জিয়ানকে ঝাড়ি মেরে বলে 500 টাকা দিব। হাসি সেখানে একদম বাঙালি মেয়েদের মতো দামাদামি করে 1000 টাকার মাছ 500 টাকা দিয়ে কিনে নিয়ে আসে, যেটা দেখে জিয়ান হাসছিল। আর এরপর সেগুলো রান্না করে তারা খেয়ে নেয়। মানে গ্রামে জিয়ান আর হাসির সময়টা বেশ ভালোভাবেই কাটছিল। তবে সমস্যা বাধে যখন হাইশি তার ঘরের সামনে একটি চিঠি খুঁজে পায়। আর এরপরেই দেখা যায় হাইশির মাকে কিছু গুন্ডারা আটকে রেখেছিল বলতে সমুদ্রের পাড়ে তার গলায় তলোয়ার ধরে দাঁড় করে রেখেছিল এবং হাইশির ব্যাপারে জিজ্ঞাসা করছিল। তখনই সেখানে হাইশি চলে আসে। তখন ওই লোকরা বলে তারা হাইশির সাথে ঝামেলা করতে আসেনি, তারা এসেছে হাইশির সাথে বন্ধুত্ব করতে। তারা হাইশিকে তাদের হয়ে কাজ করার প্রস্তাব দেয়। তারা জিয়ানকে নিয়ে কিছু একটা লিখে দিতে বলছিল, তা না হলে হাইশির মাকে মেরে ফেলবে। হাইশি তখন বলে আচ্ছা কাগজ দাও। আর ওরা কাগজ কলম দিতেই হাইশি কলম ছুঁড়ে একটাকে মেরে ফেলে। আর এরপর শুরু হয় তুমুল ফাইট। তবে ফাইট করার মধ্যেই হাইশির চোখের মধ্যে বালি ঢুকে যায়, তাই সে সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছিল না। আর তখন সেখানে জিয়ানও চলে আসে। জিয়ানকে দেখে হাইশি বলে ওঠে মাস্টার। তখন হাইশির মা জানতে পারে জিয়ানই হাইশির মাস্টার, যে ছোটবেলাতে হাইশিকে নিয়ে গিয়েছিল। সেখানে হাইশি আর জিয়ান দুইজনে একত্রিত হয়ে যুদ্ধ করতে শুরু করে। যেহেতু হাইশির চোখে বালি ঢুকেছিল, সে চোখ বেঁধে ফাইট করছিল। তবে ফাইট করতে করতে যখন একজন সৈন্য পড়ে যাচ্ছিল, সে হাইশির পা টান দিয়ে ধরে। এতে করে হাইশিও তার সাথে পড়ে যাচ্ছিল। তবে জিয়ান হাইশিকে ধরে ফেলে। তখন নিচে থাকা ওই সৈন্য বলে যদি আমি মরি তাহলে তোমাদেরকে নিয়েই মরবো। আর সে জিয়ানের দিকে একটা কাঁটা ছুটছিল। তবে হাইশি এটা বুঝতে পেরে জিয়ানের হাতটা ছাড়িয়ে দেয়। এর মধ্যে সেখানে জিয়ানের অন্যান্য সৈন্যরাও চলে আসে। হাইশি তো পানিতে পড়ে গিয়েছে, জিয়ান ওর সাথে সাথে পানির মধ্যে ঝাঁপ দেয়। হাইশি যখন পানিতে পড়ে যাচ্ছিল তার হাতটা জ্বলজ্বল করে ওঠে। তবে সঠিক সময়ে সেখানে সে মারমেইডটা আবারও চলে আসে, যে ছোটবেলায় হাইশিকে বাঁচিয়েছিল। আর সে হাইশির হাত ধরে জিয়ানের হাতে তুলে দেয়। জিয়ান অবাক হয়ে যায় সেই মারমেইডকে দেখে। ওই মারমেইড জিয়ানকে বলে হাইশি তোমার ভালোবাসা, তোমাদের একসাথে দেখতে সুন্দর লাগছে, ওকে তুমি উপরে নিয়ে যাও। আর তারপর জিয়ান হাইশিকে নিয়ে ফিরে আসে। হাইশির যখন জ্ঞান ফেরে, জিয়ান তখন হাইশিকে বলে কথা দাও আর কখনোই আমার জন্য তুমি নিজের জীবন বিপন্ন করবে না।
হাইসি তখন বলে, আমার জীবনের বিনিময়ে যদি আমি আপনাকে বাঁচাতে পারি তাহলে এটা আমি বারবার করব। আর তারপর হাইসি আবারও ঘুমিয়ে যায়। এরপর জিয়ানের সাথে জিয়ানের সৈন্য দেখা করতে আসে এবং জিয়ানকে জানায় একজনকে জীবিত ধরতে পেরেছে। তাকে জিফেং প্যাভিলিয়নে আটকে রাখা হয়, যেহেতু জিফেং প্যাভিলিয়ন এখন ফাঁকা ছিল। জেলে এনে ওই সৈন্যের উপর অনেক অত্যাচার করা হয়। তখন ওই সৈন্য জানায় তাকে যদি জীবিত ছেড়ে দেয়া হয় তাহলে সে স্বীকার করবে সে কার হয়ে কাজ করে। এবং ভালো করে জিজ্ঞাসাবাদ করার পর ওই সৈন্য জানায় লর্ড চ্যাং তাদেরকে পাঠিয়েছে। তবে জিয়ান তো এই কথা শুনে অবাক হয়ে যায়। জিয়ান তখন রাজার সাথে এই বিষয়টি আলোচনা করে, তবে রাজা বিশ্বাস করতে চায় না যে তার ভাই এই কাজ করেছে। জু জিচ্যাং এর উপর পুরো দমে বিশ্বাস করত। এতগুলো পর্বে তো ঠিকই বুঝতে পেরেছেন যে জু জিচ্যাংকে কতটা ভালোবাসে। জিয়ান তখন বলে একটা পরীক্ষা করে দেখা যাক। আর এরপর জিচ্যাংকে ডেকে পাঠানো হয় এবং তাদের বন্দি করা ওই সৈন্যকেও নিয়ে আসা হয়। একটা খালি ঘরে ওই সৈন্যকে বেঁধে রেখে সেখানে জিচ্যাংকে ডাকা হয়। জিচ্যাংকে দেখে ওই সৈন্য তার হাতে পায়ে ধরে বলতে থাকে তাকে বাঁচানোর জন্য। তবে জিচ্যাং এই সৈন্যকে খুবই ভয় পাচ্ছিল। সে বলছিল এই সৈন্যকে সে চেনে না। সেখানে যেহেতু অন্য কেউ ছিল না, জিচ্যাং তো ভয় প্রায় অজ্ঞানী হয়ে যাচ্ছিল। তবে তখনই আড়াল থেকে জিয়ান এবং কিং জু বের হয়ে আসে। ওই সৈন্য ভয় পেয়ে নিজের গলা নিজে কেটে ফেলে। তবে জিচ্যাং এতটাই ভয় পেয়ে গিয়েছে যে সে অজ্ঞান হয়ে যায়। এরপর ডাক্তার জিচ্যাংকে দেখে এবং জিচ্যাং এর জ্ঞান ফেরায়। জিচ্যাং তখন কান্না করতে করতে বলতে থাকে সে কিভাবে জুয়ের ক্ষতি চাইবে। জুই একমাত্র তার আপনজন, তাদের পরিবারে কেউই বেঁচে নেই, শুধুমাত্র সে আর জু বেঁচে আছে। জুয়ের জন্য তো সে তার জানও দিতে পারে। আর এসব কথা শুনে তো জু একদম গলে যায়। আসলেই তো তারা দুই ভাই ছাড়া ফ্যামিলিতে কেউই বেঁচে নেই। জু তখন সিদ্ধান্ত নেয় তাদের ফ্যামিলিতে কেউ বেঁচে আছে কিনা এই জিনিসটা সে খুঁজে বের করবে। কারণ প্রিন্স ই যখন বিদ্রোহ ঘোষণা করেছিল তখন সেই যুদ্ধে সবাই এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। কেউ যদি বেঁচে থাকে তাহলে জু তাকে খুঁজে পেতে পারে এবং সে কোর্টে এই বিষয়টি ঘোষণা করে দেয়। তবে এরপরেই বাধে ঝামেলা। সবাই এসে নাম লেখাতে থাকে যে তারা রাজার আত্মীয়, কেউ রাজার চাচা, কেউ রাজার খালা, এইভাবে করে। তবে কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে এই বিষয়টা খুব ভালোভাবে পরখ করে দেখা হয়। আর মিথ্যা ধরা পড়লে সাথে সাথেই সবার সামনে শাস্তি দেওয়া হচ্ছিল। তাই ভয়ে আর কেউ মিথ্যা কথা বলতে আসে না। জিয়ান শাওজিকে এই ব্যাপারে জিজ্ঞাসা করছিল রাজার আসল আত্মীয় কাউকে পাওয়া গিয়েছে কিনা। শাওজি জানায় একটা মেয়ে এসে দাবি করেছে সে জিচ্যাং এর বড় বোন, কনসর্ট নিয়ের মেয়ে। তার নাম প্রিন্সেস ইয়ানলিং। তবে তার ব্যাকগ্রাউন্ড ঘাটাঘাটি করে দেখা গিয়েছে আসলেও সে প্রিন্সেস ইয়ানলিং। এরপরেই ঘটে অদ্ভুত একটা ঘটনা। জিয়ান যখন গাড়ি দিয়ে যাচ্ছিল তখন একটা মহিলা আর ছোট একটা বাচ্চা জিয়ানের পথ আটকায়। সবাই তো অবাক হয়ে বলে এই বুড়ি মহিলা একটা জেনারেলের পথ আটকেছে, তাও যে সেনা লর্ড কিনহাই। সে একটা দরখাস্ত মতো নিয়ে এসেছিল। সে বলছিল তার লর্ড কিনহাইয়ের বিরুদ্ধে অভিযোগ আছে। জিয়ান গাড়ি থেকে নেমে এসে জিজ্ঞাসা করে বলো তোমার আমার বিরুদ্ধে কি অভিযোগ আছে। প্রিন্স ইয়ের যুদ্ধের সময় 6 জন জেনারেল ছিল, যার মধ্যে 5 জনই সেই সময় মারা যায়। এই মহিলা সেই সময়কার জেনারেলদের মধ্যে একজনের ওয়াইফ এবং এই মহিলা আঙুল তোলে যে লর্ড কিনহাই মানে জিয়ান সেই 5 জনকে মেরে ফেলেছে। শাওজি রেগে গিয়ে বলছিল তোমার সাহস কত বড়, তুমি লর্ড কিনহাইয়ের উপর আঙুল তুলছো, কি প্রমাণ আছে যে সে ওই সকল জেনারেলকে মেরে ফেলেছে। জিয়ান তখন বলে আপনি যেটা বলেছেন এটা ডিপার্টমেন্ট অফ জাস্টিসের কাছে দেয়া হবে। আমি হই বা অন্য কেউ, কারো উপরে যদি পাবলিকের অভিযোগ থাকে সেটাকে অবশ্যই খতিয়ে দেখা হবে। ওই মহিলা তখন বলে আমি জানি এত বড় একজন অফিসারের প্রতি আঙুল তোলা সাধারণ বিষয় নয়। আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে এই অভিযোগ তুলেছি এবং আমি চাই আমার স্বামী যেন সঠিক বিচার পায়, আর তাকে বিচার পাইয়ে দেওয়ার জন্য আমি মরতেও রাজি আছি। এটা বলতে বলতে ওই মহিলার মুখ থেকে রক্ত পড়তে শুরু করে, মানে মহিলাকে আগে থেকেই বিষ দেওয়া হয়েছিল। আশেপাশে পাবলিকদের সামনে ওই মহিলা মারা যায়। এমনকি মহিলার যে নাতি ছোট বাচ্চাটা তাকেও বিষ দেওয়া হয়েছিল। জিয়ান ওই বাচ্চাটাকে দ্রুত কোলে নিয়ে তার গাড়িতে তোলে। সে বাচ্চাটাকে প্যালেসে নিয়ে আসছিল চিকিৎসার জন্য। তবে চলতি পথে হঠাৎ করে বাচ্চাটা জেগে ওঠে। তার চোখগুলো সম্পূর্ণ কালো ছিল আর সে জেগে ওঠে জিয়ানকে ছুরি মেরে দেয় আর তারপর মারা যায়। জিয়ান শাওজিকে গাড়ি থামাতে বলে। শাওজি উকি মেরে দেখতে পায় জিয়ানকে আঘাত করা হয়েছে। তবে বাচ্চাটা যেহেতু মারা গিয়েছে বাচ্চাটাকে সমাধিস্থ করতে বলে। আর এরপর জিয়ান শাওজিকে বলে দেয়
তাকে যে আঘাত করা হয়েছে এই বিষয়টা যেন কেউ জানতে না পারে। এমনিতেই তার বিরুদ্ধে অভিযোগপত্র জমা হয়েছে। এখন সে আহত এটা জানতে পারলে চারপাশে আরো বেশি গুজব ছড়িয়ে যেতে পারে। এমনকি জুইং আর হাইশি থেকেও এই বিষয়টা গোপন রাখতে বলা হয়। এদিকে জুইং হাইশিকে বলছিল, এই কিছুদিন আগেই তুমি আসলে, এখন আবার তোমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। আসলে হাইশি তো হুয়াংজান পাস থেকে কিছুদিনের জন্য শহরে বেড়াতে এসেছিল, বা বলা যায় ঘুরতে এসেছিল। এখন তাকে আবারও হুয়াংজান পাসে চলে যেতে হবে, যেহেতু হাইশি সেখানকার দায়িত্বরত অফিসার। হাইশি তখন বলে, আমারও তো তোমাদের সাথে থাকতে ইচ্ছা করে, কিন্তু হুয়াংজান পাসে যাওয়ার জন্য তো আমি নিজেই অনুমতি চেয়েছিলাম। কথা বলতে বলতে জুইং আর হাইশি আবারও যায় লিউয়ের সাথে দেখা করতে। লিউ তো নিজের কাজে ব্যস্ত ছিল। হাইশি লিউকে জানায় তার এখন হুয়াংজান পাসে ফিরে যেতে হবে। লিউ হাসি মুখে হাইশিকে জিজ্ঞাসা করে সে এত বছর পর তার মায়ের সাথে দেখা করতে গিয়েছে, হাইশির কেমন লেগেছে। হাইশি তখন জানায় সে সেখান থেকে লিউয়ের জন্য একটা সুতা নিয়ে এসেছে। এটাকে বলা হতো লুমিনাস থ্রেড। এই সুতাটা সূর্যের আলোয় জ্বলজ্বল করত। যে সুতোটা পেয়ে লিউ অনেক খুশি হয়ে যায়। হাইশি তখন বলে, এটা কোনো বিষয় না, আমি তো জুইং এর কথাতেই এটা এনেছি। জুইং হাইশিকে ইশারা দিয়ে থামতে বলছিল। হাইশি তখন বলে, আরে তুমি লজ্জা পাচ্ছ কেন? তুমি বলে দাও যে তুমি মিস লিউকে পছন্দ করো। লিউ এসব শুনে হাসছিল। জুইং তখন দৌড়ে কত দূরে এসে বলে, আমার ডিউটি আছে, আমি গেলাম। এটা বলে সেখান থেকে চলে যায়। হাইশি যেহেতু চলে যাচ্ছিল, লিউ হাইশিকে একটি পোশাক উপহার দেয়। হাইশি যখন সেখান থেকে বের হয়ে আসে, জুইং তখন হাইশিকে মারতে থাকে লিউয়ের সামনে এই কথা বলে দেওয়ার জন্য। হাইশি তখন বলে, আরে তুমি একটা পুরুষ মানুষ, এত ভয় পাওয়ার কি আছে? তার চেয়ে তুমি কিং জুয়ের কাছে অনুমতি চাও লিউকে বিয়ে করার জন্য। জুইং তখন বলে, এটা একটু দ্রুত হয়ে যায় না? হাইশি বলে, আরে কিসের দ্রুত? একে অপরকে ভালোবাসে এমন মিউচুয়াল ভালোবাসা খুব কমই দেখা যায়। খুব ভাগ্যবানরাই এমন পায়। তুমি একটু নিজের মধ্যে সাহস সঞ্চয় করো। জুইংও তখন বলে, ঠিক বলেছ, আমার নিজের মধ্যে সাহস সঞ্চয় করতে হবে। পরবর্তী সিনে দেখা যায় জুইং লিউকে নিয়ে এসেছিল লেক পারে। আকাশে রংধনু উঠেছিল, সে লিউকে রংধনু দেখানোর জন্য নিয়ে এসেছিল। এখানে এসে লিউ রংধনুর ব্যাপারে প্রশ্ন করছে, আর জুইং তার উত্তর দিচ্ছে। মানে সবসময় জুইং লিউকে নিয়ে ঘুরতে আসতো এবং সবকিছু বর্ণনা দিয়ে বোঝাতো যে কেমন লাগছে, যেহেতু লিউ দেখতে পেত না। তবে লিউ মনে মনে ভাবছিল জুইং এর চেহারার বিষয়ে। সে জুইং এর চেহারার একটা বর্ণনা নিজের মনে মনে ঠিক করে নেয়, আর তারপর চিন্তা করে, ইস, আমি যদি এই চেহারাটা দেখতে পেতাম। এদিকে হাইশি যেহেতু চলে যাবে, মিস্টার ঝ্যাং সহ অন্যান্য হাইশির যেসব বন্ধুরা ছিল সবাইকে নিয়ে সে রেস্টুরেন্টে ড্রিঙ্ক করে। সবাই একসাথে শহরে একটু পার্টি করে নিচ্ছিল, কারণ হুয়াংজান পাসে তো এরকম সুবিধা নেই। বাজারের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে তারা একটা স্ট্রিট টেলারকে দেখতে পায়। সেখানে অনেক মানুষ ভিড় করে গল্প শুনছিল। তখন হাইশি সহ তার বন্ধুরা যায় গল্প শোনার জন্য। যেখানে হাইশি দেখতে পায় ওই স্ট্রিট টেলার জিয়ানের গল্প বলছে। ওই মহিলা যে জিয়ানের উপর অভিযোগ করে একা একাই মারা গিয়েছে এই বিষয়টা। হাইশির তো গল্প শুনে মাথা গরম হয়ে যায়। সে ওই স্টোরি টেলারের সাথে ঝামেলা শুরু করে। ওই স্টোরি টেলার তখন বলে, এই গল্প তো এখন সবার মুখে মুখে। হাইশি এতদিন পর্যন্ত এসব কিছুই জানতো না। মিস্টার ঝ্যাং কোনোভাবে হাইশিকে বুঝিয়ে ফেরত নিয়ে যায়। তবে পরদিন সকালে হাইশি যায় কিং জুয়ের কাছে এবং সে অনুমতি চায় কিছু মাসের জন্য শহরে থেকে যাওয়ার। কারণ এখন যেহেতু জিয়ানের উপর এমন বড় একটা অভিযোগ এসেছে, সে চাচ্ছিল এখানে থেকে জিয়ানকে সাহায্য করার জন্য। আর যেহেতু জিয়ানের ব্যাপার, কিংজু এক চান্সে রাজি হয়ে যায়, কারণ জিয়ান তো তার বেস্ট ফ্রেন্ড। সে নিজেও চাইতো জিয়ানের উপর থেকে এই বদনামটা ঘুচে যাক। তবে জিয়ান যখন এই বিষয়টা জানে, সে একদমই খুশি হতে পারে না, কারণ সে চাচ্ছিল হাইশি দ্রুত হুয়াংজান পাসে ফিরে যাক। এখানে থাকলে হাইশির নিরাপত্তার সমস্যা হতে পারে। জিয়ান তো সবসময় চাইতো যে হাইশি নিরাপদ থাকুক। তবে হাইশি জানায় সে এখান থেকে এই কেস শেষ হওয়ার আগে যাবে না। জিয়ান হাইশিকে জোর করছিল। হাইশি তখন বলে, আমাকে জোর করে লাভ নেই, আমি এখানেই থাকবো। হাইশি তো এখন জিয়ানের মুখে মুখে কথা বলতো। জিয়ান তখন বলে, আমি তোমাকে অতিরিক্ত প্রশ্রয় দিয়ে ফেলেছি, যে কারণে তুমি আমার সাথে এভাবে বেয়াদবি করতে পারছো। হাইশি তখন এগিয়ে গিয়ে বলে, অতিরিক্ত প্রশ্রয় মানে? আমাকে কি শুধু তুমি তোমার স্টুডেন্ট হিসেবেই দেখো? জিয়ান তখন বলে, তুমি তো আমার স্টুডেন্টই। হাসি তখন বলে, আপনি জিপিং পোর্ট থেকে 1000 মাইল পাড়ি দিয়ে লাঞ্জিতে এসেছিলেন আমাকে বাঁচাতে, এটা কি শুধু স্টুডেন্ট হিসেবে?
আমি যখন অসুস্থ ছিলাম আপনি সবসময় আমার পাশে থেকেছেন, আমার সেবা যত্ন করেছেন। জিয়ান বলে সে হাইশিকে স্টুডেন্ট হিসেবে দেখে এই সময়গুলো কাটিয়েছে। হাইশি তখন বলে তাহলে আপনি আমাকে চুমু খেয়েছিলেন কেন? তখন আমরা জানতে পারি লামজিতে হাইশি যখন অসুস্থ হয়ে গিয়েছিল জিয়ান হাইশির কপালে চুমু খেয়েছিল। এবার তো জিয়ান চুপ হয়ে যায়। হাইশি তখন আরো রেগে গিয়ে বলে আমি আপনাকে পছন্দ করি, আর আপনি চান বা না চান আমি এখানেই থাকবো আপনাকে সাহায্য করার জন্য। হাইশি তখন জিয়ানকে কিস করে দেয়, তবে জিয়ান তো এটা মেনে নিবে না। সে হাইশিকে ধাক্কা মেরে ফেলে দেয়, তবে তখনই আবার নিজের ভুল বুঝতে পেরে হাইশিকে তুলতে যায়। হাইশি তখন হাত দিয়ে জিয়ানকে আটকে দেয় আর বলে এই ভুল সে আর কখনোই করবে না। এটা বলে গটগট করে ঘর থেকে বের হয়ে যায়। বেচারা জিয়ান সেখানেই দাঁড়িয়ে থাকে। ও তো বুঝতেই পারে না যে ওর আসলে কি করা উচিত। পরদিন সকালে জেনারেল তাং রওনা দেয় হুয়াংজান পাসের উদ্দেশ্যে। তবে হাইশি তো এখানে আরো কিছুদিন থাকবে, তাই হাইশি জেনারেল তাংকে বিদায় দেয়। জেনারেল তাং সেখান থেকে যাওয়ার পর হাইশি জিয়ানকে বলে লর্ড কিনহাই, আমার কাজ শেষ, আমি এখন আসছি। এটা বলে সে গটগট করে হেঁটে চলে যায়। জিয়ানের তো খুবই খারাপ লাগে। তাও সে শাওজিকে বলে হাইশি এখানে থাকার জন্য জোর করেছে, তবে তুমি সবসময় খেয়াল রাখবে হাইশির জন্য কোনো বিপদ না হয়। এরপরেই আমাদের নতুন একটি মেয়েকে দেখানো হয়। এই মেয়েটি কিংজু আর জিচ্যাং এর বোন প্রিন্সেস ইয়ানলিং বলে নিজেকে দাবি করেছিল। সে একটা পিওনি ফুলের ঝুড়ি হাতে কোর্টে প্রবেশ করে, যেটা দেখার সাথে সাথে জিচ্যাং পাগল হয়ে যায়, কারণ তার বোন পিওনি ফুলকে খুবই ভালোবাসতো। আর ছোটবেলায় এভাবেই সে পিওনি ফুলের ঝুড়ি হাতে চলাফেরা করত। জিচ্যাং এক বাক্যে মেনে নেয় যে এই মেয়েটি তার বোন প্রিন্সেস ইয়ানলিং। সে যেহেতু পিওনি ফুল খুব ভালোবাসতো, তাই ছোট থেকে সবাই তাকে পিওনি বলে ডাকতো। আর কিংজুও বুঝতে পারে যে এটাই প্রিন্সেস ইয়ানলিং। সে এতদিন নিহুয়াতে ছিল। পিওনি কিংজুকে বলে প্রিন্সিয়ের যুদ্ধের সময় সে 2 রাত 3 দিন ঘোড়ায় চড়ে নিহুয়াতে গিয়ে পৌঁছেছিল। সে তো ভেবেছিল সে হয়তো আর কোনোদিন তার ভাইদের দেখতে পাবে না। 2 ভাই তো বোনকে পেয়ে মহা খুশি। কিংজু পিওনিকে আলাদা প্যালেস, 4-500 কাজের লোক সহ অনেক কিছু উপহার দেয়। পিওনি কিংজুকে ধন্যবাদ জানায়। পিওনিকে তার নিজের প্যালেসে নিয়ে যাওয়া হয়। সে তার সাথে তার একজন পার্সোনাল গার্ডও নিয়ে এসেছিল। সে যখন তার প্যালেসে শিফট হয়ে যায় তখনই তার সাথে জিচ্যাং দেখা করতে আসে। জিচ্যাং পিওনিকে খুবই ভালোবাসতো, কারণ পিওনি তার নিজের বড় বোন। রাজাদের তো অনেকগুলো কনসর্ট ওয়াইফ থাকতো। জু ছিল একজনের ছেলে আর জিচ্যাং পিওনি ছিল অন্য একজনের। মানে জিচ্যাং আর পিওনি এক মায়ের পেটের, জু অন্য মায়ের। কত যে ঝামেলা থাকে রাজাদের মধ্যে, আর কতগুলো যে বউ থাকে। যা হোক, জিচ্যাং পিওনির জন্য অনেক গিফট নিয়ে এসেছিল। পিওনিকে ফিরে পাওয়ার আনন্দে রাতের বেলা মহা উৎসবের আয়োজন করা হয়। সাথে কিংজু তিলানের জন্য ড্রেস আর জুয়েলারি সব পাঠিয়ে দিয়েছিল। এমন জামাই কই পাওয়া যায়, অনুষ্ঠানের আগে নতুন ড্রেস হাজির। তিলানও খুশি মনে সেগুলো গ্রহণ করে। রাতের বেলা তিলান যখন কিংজুয়ের সাথে সেই অনুষ্ঠানে যাচ্ছিল, পথে তাদের হাইশির সাথে দেখা হয়। হাইশি তো এখন প্যালেসের গার্ড হিসেবে কাজ করত। তিলান হাইশির দিকে তাকিয়ে মুচকি হাসে, যেটা দেখে কিংজুয়ের প্রচন্ড হিংসা হয়। সে তিলানের হাত ধরে টানতে টানতে অনুষ্ঠানের জায়গাতে নিয়ে যায়। তারা সেখানে খাওয়া দাওয়া করছিল, নাচ গান হচ্ছিল। পিওনিও খুশি হয় তার ফিরে আসাতে এত বড় আয়োজন দেখে। জিচ্যাং আবারও পিওনির জন্য সুন্দর ফুল নিয়ে আসে। জিচ্যাং পাগলই হয়ে গিয়েছিল পিওনিকে ফিরে পেয়ে। তবে জু সেখানে ইচ্ছা করে তিলানকে অনেক বেশি ড্রিঙ্ক করায়। যেহেতু তিলানের ঠান্ডার সমস্যা ছিল, জু তিলানকে বলছিল বেশি করে ওয়াইন খা, ওয়াইন শরীর গরম রাখে। তিলানও ভয়ে ভয়ে অনেকটা ড্রিঙ্ক করে নেয়। তখন তিলানের বমি আসতে শুরু করে। তিলান তখন জুয়ের কাছে অনুমতি চায় চেঞ্জ করতে যাওয়ার জন্য। সে তো আর বলতে পারবে না বেশি ওয়াইন খেয়ে তার বমি আসছে। তিলান দ্রুত সেখান থেকে উঠে যায়, আর প্যালেসের বারান্দা থেকে সে বমি করার জন্য ঝুঁকতেই পড়ে যাচ্ছিল। তখনই হাইশি তিলানকে ধরে ফেলে। তবে এই বিষয়টা আবার কিংজু দেখতে পেরে যায়, আর তার তো প্রচন্ড রাগ হয়। সে তিলানকে সেখান থেকে কোলে করে তার রুমে নিয়ে আসে। তিলানের সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করতে শুরু করে। সে জোর করে তিলানের কাছে আসছিল। তিলান তখন প্রথমবারের মতো জোর গলায় জুয়ের সাথে কথা বলে। সে চিৎকার করে জুকে বলে আপনি আমার সাথে এমন কেন করেন? আমি কি দোষ করেছি? আর এখানে জিজানের ছবি রয়েছে, সে দেখছে। আপনার কি মনে হয় আপনি আমার উপর এত অত্যাচার করেন? জিজান যদি স্বর্গ থেকে এসব দেখে সে আপনার উপর খুশি হবে?
এটা শুনে তো জু ইমোশনাল হয়ে যায়। আবারও জিজানের কথা মনে পড়ে কিংজু প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। তিলান তখন কিংজুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। কিংজু যাই করুক না কেন তিলান কিন্তু কিংজুকে যথেষ্ট ভালোবাসতো। এদিকে হাইশি কিংজু এর রুমের সামনে দাঁড়িয়েছিল। ইউনুস হাইশিকে বলছিল এখান থেকে চলে যেতে। তার উপর ওয়েদার চেঞ্জ হচ্ছে, বৃষ্টি নামতে পারে। তখনই কিংজু চিৎকার করে তিলানকে নিয়ে বের হয়ে আসে। তিলানের শরীর প্রচন্ড খারাপ হয়ে গিয়েছে। কিংজু তিলানকে নিয়ে হসপিটালের দিকে দৌড়াচ্ছে। তার পিছু পিছু হাইশি আর ইউনুসও আসছিল। ইউনুস তো কান্না করছিল তিলানের এমন অবস্থা দেখে। এরপর ডাক্তার তিলানকে দেখে জিজ্ঞাসা করে সে কি এতদিন ডাক্তারের দেয়া কোনো ওষুধ খায়নি। তিলান তখন স্বীকার করে যে ডাক্তার এতদিন যেসব ওষুধ তাকে দিয়েছে সে খায়নি। জু তিলানের হাত ধরে জিজ্ঞাসা করে তুমি এমনটা কেন করেছ। তিলান তখন বলে আমাকে দেখেই তো আপনার জিজানের কথা মনে পড়ে যায়, আর সেটা মনে পড়তে আপনি অনেক কষ্ট পান। তাই আমি ভেবেছি আমি যদি মারা যাই তাহলে তো আমাকে দেখে আপনার আর জিজানের কথা মনে পড়বে না, আপনি আর কষ্টও পাবেন না। এটা শুনে কিংজু অনেক ইমোশনাল হয়ে যায়। তারপর সে তিলানের পাশ থেকে উঠে এসে ডাক্তারকে জানায় সে কিচ্ছু জানে না, যে কোনোভাবে তিলানকে সুস্থ করতে হবে। হাসি তখন বলে সে একটা চিকিৎসা পদ্ধতি জানে, সে তিলানকে সুস্থ করবে, এবং হাসি একটা ছুরি এনে দিতে বলে। জু তখন চিৎকার করে বলে হাসি যা লাগবে তাকে যেন তাই এনে দেয়া হয়, তবে তিলানকে সুস্থ করতেই হবে। এদিকে বৃষ্টিতে ভিজে ভিজে জুইং এসেছিল লিউয়ের কাছে। সে লিউয়ের জন্য প্যালেসের অনুষ্ঠান থেকে এক ধরনের মিষ্টি এনেছে, যে মিষ্টিগুলো লিউ গড অফ ওয়াইন্ডকে মানে জুইংকে বানিয়ে দিত। লিউ অবাক হয়ে বলছিল আপনি এত রাতে এগুলো দেওয়ার জন্য এসেছেন। জুইং তখন বলে আমার মনে হলো এগুলো খেলে তোমার ভালো লাগবে, কেননা তুমি তো রাত জেগে কাজ করো। লিউ মন খারাপ করে বলে তার কাছে আর রাত দিন কি, সে তো বুঝতেই পারে না কখন সন্ধ্যা হলো আর কখন সকাল। এরপর জু সেখান থেকে একটি কেক লিউয়ের হাতে দেয়, আর তারপর বলে সবই ঠিক আছে, কিন্তু এটার মধ্যে সেই বাদামগুলো নেই যেমনটা আমি আগে খেয়েছি, এটা অতটা টেস্টি না। জুইং তো মুখ ফসকে এই কথা বলে ফেলেছে। তবে এই কথা শুনে লিওর চোখে পানি চলে আসে, কেননা লিও বুঝতে পেরে যায় যে জুইং তার মিস্টার গড অফ ওয়াইন্ড, যে এতদিন দূর থেকে তাকে ভালোবেসেছে। লিউ তখন সেই কেকটা খায় এবং সেখান থেকে একটু ভেঙে জুইংকে দেয়। দুজনে একসাথে সেখানে বসে খাচ্ছিল। এদিকে হাইশি তার নিজের হাত কেটে রক্ত দিয়ে তিলানকে বাঁচিয়েছিল, কারণ এমনিতেও দুর্বল আর ওষুধ না খাওয়ার ফলে তিলানের মধ্যে রক্তশূন্যতা দেখা দিয়েছিল। কিংজু মন খারাপ করে প্যালেসের বারান্দায় দাঁড়িয়েছিল। হাইশি কিংজু এর কাছে আসে বিদায় নেওয়ার জন্য। কিংজু তখন হাইশিকে বলে যদি তোমার সাথে এমনটা হতো যে তুমি যাকে ভালোবেসেছো সে মারা গিয়েছে, আর এরপর তুমি এমন কাউকে পেলে যাকে দেখলেই তোমার ভালোবাসার মানুষের কথা মনে পড়ে যায়, তাহলে তুমি কি করতে। হাইশি তখন বলে আমি তাকে অনেক ভালো ট্রিট করতাম, এমনকি আমার ভালোবাসার মানুষের থেকেও বেশি ভালো, কারণ আমি যাকে ভালোবেসেছি তাকে তো আমি হারিয়ে ফেলেছি। সৃষ্টিকর্তা যদি আমার কাছে দ্বিতীয়বার সেই মানুষটিকে ফেরত দেয় তাহলে তো অবশ্যই আমি তাকে আগের থেকেও বেশি ভালোবাসবো। আপনি কেন ভাবছেন এই মানুষটা আপনার ভালোবাসার মানুষের মতো, বরং ভেবে নিন এটাই আপনার ভালোবাসার মানুষ। গড আপনাকে আর একবার সুযোগ দিয়েছে, আপনার ভালোবাসার মানুষকে আপনাকে ফিরিয়ে দিয়েছে। তবে এসব শোনার পরে জু আর কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। জিয়ান তার স্টাডিতে বসেছিল, তখন সে বাইরে থেকে জুইং আর হাইশির কথাবার্তা শুনতে পায়। জিয়ান দরজার পাশে গিয়ে দাঁড়ায় এবং জানতে পারে হাইশি তার হাত কেটে রক্ত দিয়ে তিলানের চিকিৎসা করেছে। জুইং বলছিল তোমার কি মরার শখ হয়েছে। হাইশি বলে সে রক্ত না দিলে প্রিন্সেস তিলান মারা যেতে পারত। ভিতর থেকে জিয়ান সবই শুনতে পায়, আর এরপর সে হাইশির জন্য ওষুধ বানিয়ে নিয়ে তার ঘরে যায়। হাইশির কপালে হাত দিয়ে দেখছিল। হাইশি অচেতন অবস্থাতেই জিয়ানের হাত ধরে ফেলে। জিয়ান তখন হাইশির হাত ছাড়িয়ে দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। এরপরে আমাদের তিলানকে দেখানো হয়। সে বর্তমানে অনেকটা সুস্থ ছিল এবং বসে বসে বই পড়ছিল। তিলানের মেইডরা এসে তাকে রিকোয়েস্ট করে ওষুধ খাওয়ার জন্য, তবে তিলান তখনও ওষুধ খেতে চাচ্ছিল না। তখনই তার কাছে কিং জু আসে। কিং জু এসে জিজ্ঞাসা করে তুমি কি এমন বই পড়ছো যার কারণে তুমি ওষুধ পরে খেতে চাচ্ছ। তিলান কিং জুকে দেখে একটু ভয় পেয়ে যায়। জু তখন তিলানকে কথা দেয় সে আর কখনোই তিলানের সাথে আগের মতো ব্যবহার করবে না। তিলান যেন নিজের খেয়াল রাখে, আর যদি সময় পায় তাহলে তার প্যালেসের পাশের লেকের সামনে যায়।
এরপরেই তিলান তার মেয়েদের সাথে সেই লেকের পাড়ে যায়। আর সেখানে গিয়ে তো তিলান অবাক হয়ে যায়। সেখানে জাইলো নামে এক ধরনের পদ্ম ফুল ছিল। তবে এই পদ্মটা খুবই রেয়ার, মানে খুব সহজে পাওয়া যেত না। আর এই পদ্ম ফুটাতেও অনেক যত্ন নিতে হয়। এই পদ্মের একটা ঔষধি গুণও ছিল। পদ্মের পাপড়িগুলোকে গুঁড়ো করে যদি খেয়ে নেওয়া হতো, তাহলে নাকি খুব সুন্দর সুন্দর স্বপ্ন দেখা যায়। তিলান বুঝতে পারে জুতো তাকে মুখে সরি বলতে পারবে না, তাই এই ফুলগুলো দিয়ে তার কাছে ক্ষমা চাচ্ছে। এদিকে হাইশি আর জুইং যখন লেক পাড় দিয়ে যাচ্ছিল, হাইশি তো বুঝতে পারে এই পদ্মগুলো অনেক রেয়ার ফুল। তবে জুইং বুঝতে পারে না। হাইশি তখন মজা করে বলে, আমার লিউয়ের জন্য খুবই খারাপ লাগে, তোমার মতো একটা বলদের সাথে তার কাটাতে হবে। এরই মধ্যে সেখান দিয়ে যাচ্ছিল প্রিন্সেস ইয়ানলিং। প্রিন্সেস ইয়ানলিং সেখান থেকে পাস করে গেলে হাইশি তার গা থেকে সুন্দর একটা পারফিউমের ঘ্রাণ পায়। তবে সেটা ছিল পদ্ম ফুলের। তবে প্রিন্সেস ইয়ানলিং তো পিওনি ফুলকে ভালোবাসে। ছোট থেকে সবসময় সে পিওনি ফুলের পারফিউমই ব্যবহার করে। হঠাৎ করে সে অন্য ফুলের পারফিউম ব্যবহার করছে, এই বিষয়টা তো হাসির খটকা লাগবেই। আর সেই বিষয়টা জিয়ানের কাছে বলতে চায়। তবে জিয়ান বলে কিংজু নিজে নিশ্চিত করেছে যে ওইটা তার বোন প্রিন্সেস ইয়ানলিং। তুমি প্রিন্সেস ইয়ানলিং এর উপর প্রশ্ন তুলছো নাকি কিংজু এর উপরে? আর এটা তো তোমার দেখার বিষয় না যে প্রিন্সেস কে। তোমার কাজ গার্ড দেয়া, রাজার নিরাপত্তা নিশ্চিত করা, তুমি সেটাই করো। আর অনেক রাত হয়েছে, তুমি গিয়ে রেস্ট নাও। মানে সে হাইশির কথাটাকে একদম পাত্তাই দেয় না। হাইশি তখন আর কি বলবে, সেখান থেকে বের হয়ে যায়। এরপরেই আমাদের কোর্টের দৃশ্য দেখানো হয়। কোর্টের অন্যান্য মন্ত্রীরা আর কিছু পারুক আর না পারুক, লর্ড কিন হাই মানে জিয়ানের উপর আঙুল ঠিকই তুলতে পারে। সেদিন রাস্তায় যে ওই মহিলা জিয়ানের জন্য আত্মহত্যা করেছে, এই বিষয়টা নিয়ে তারা দাবি তোলে জিয়ানের উপর তদন্ত করার জন্য, এবং সেই সময় পর্যন্ত জিয়ানকে কোর্ট থেকে বরখাস্ত করার জন্য। কিংজু তো এটা কখনোই করবে না। সে রেগে তাদের সাথে কথা বলতে থাকে। জিয়ান তখন নিজে থেকে রিজাইন দিয়ে দেয়। আর এই বিষয়টা নিয়ে কিংজু প্রচন্ড রেগে যায়। সে তো জানতোই শুরু থেকেই সবাই শুধু জিয়ানের উপর আক্রমণ করতে চায়, কারণ তারা চায় যাতে জিয়ান কিংজু এর পাশ থেকে সরে যায়। জিয়ান তার পাশ থেকে সরে যাওয়া মানে সে তো দুর্বল হয়ে পড়া। তবে বাইরে থেকে কিংজু এর একজন ইউনুস এইসব বিষয় শুনছিল। আর তার তাকানো দেখে মনে হচ্ছিল সে অন্য কারো স্পাই। জিয়ান কিংজুয়ের থেকে বিদায় নিয়ে বের হয়ে যায়। এদিকে আমাদের প্রিন্সেস ইয়ানলিংকে দেখানো হয়। সে লেক পাড়ে এসে ওই পদ্মগুলো দেখে অনেক খুশি হয়ে যায়। দেখা যাচ্ছিল প্রিন্সেস ইয়ানলিং এর পিওনি ফুলের তুলনায় পদ্ম ফুল বেশি পছন্দ। সে নৌকা নিয়ে পদ্ম ফুল তোলার জন্য চলে যায়। সেই সময়ে জিয়ান, হাইশি, জুইং সবাই আশেপাশেই ছিল। পদ্ম ফুল তুলতে গিয়ে একদিকে নিচু হওয়ার জন্য নৌকা উল্টে যাচ্ছিল। হাইশি তাকে বাঁচানোর প্রস্তুতি নিচ্ছিল। তখনই কোথা থেকে জিয়ান চলে আসে এবং প্রিন্সেস ইয়ানলিংকে বাঁচিয়ে নিয়ে আসে। প্রিন্সেস ইয়ানলিং জিয়ানের দিকে যেভাবে তাকাচ্ছিল, মনে হচ্ছিল প্রথম দেখাতেই সে জিয়ানের প্রেমে পড়ে গিয়েছে। হাইশি আর জুইং দৌড়ে সেখানে আসে। তারা ক্ষমা চায় প্রিন্সেস ইয়ানলিংকে বাঁচাতে না পারার জন্য। জিয়ান তাদেরকে ঝাড়ি মেরে বলে, তোমরা এত স্লো হলে কিভাবে কাউকে বাঁচাবে? প্রিন্সেস ইয়ানলিং তখন বলে, ওদেরকে বকাবকি করার কিছু নেই, আমি নিজে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, তবে আমি আপনার নাম জানি না। জিয়ান তখন তার নাম বলে। ইয়ানলিং তখন বলে, তুমি সেই ছোট্ট ছেলে জিয়ান, ছোটবেলায় আমরা একসাথে কত খেলেছি। জিয়ান বিষয়টা ইগনোর করে হাইশি আর জুইংকে বলে প্রিন্সেস ইয়ানলিংকে প্যালেসে পৌঁছে দিতে, আর সেখান থেকে চলে যায়। তবে প্যালেসে আসতে আসতে প্রিন্সেস ইয়ানলিং জিয়ানের ব্যাপারে অনেক প্রশ্ন করতে থাকে। জিয়ান কি পছন্দ করে এই বিষয়ে, যেটা হাইশির একদমই ভালো লাগে না। তার ভালোবাসার মানুষের উপরে নজর দিচ্ছিল প্রিন্সেস ইয়ানলিং। কথায় কথায় হাইশি ইয়ানলিংকে জিজ্ঞাসা করে তার কি পদ্মফুল খুব পছন্দ কিনা। পদ্মফুলের জন্য সে তো প্রায় ডুবতে বসেছিল। ইয়ানলিং তখন পদ্মফুল নিয়ে অনেক কথা বলে। আর তার কথা বলার স্টাইল দেখে হাইশি বুঝতে পারে ইয়ানলিং এর পদ্মফুল কতটা পছন্দ। পরবর্তী সিনে দেখা যায় হাইশি একগুচ্ছ পদ্মফুল হাতে জিয়ানের রুমে প্রবেশ করে। জিয়ানকে সেই পদ্মফুলগুলো দিয়ে বলে এই সবগুলোই হাতে তোলা হয়েছে, আর এই ডাঁটিগুলো শক্ত আছে, খুব দ্রুত ফুটে যাবে। জিয়ান মনে করে এগুলো হাইশি তুলেছে। সেগুলো পেয়ে একটু খুশি হয়, আর তারপর বলে, তোমার তো অনেক কাজ থাকে, কি দরকার ছিল এই পদ্মফুলগুলো তোলার? হাইশি তখন বলে এগুলো সে তোলেনি, প্রিন্সেস ইয়ানলিং ধন্যবাদ দেওয়ার জন্য জিয়ানকে এগুলো পাঠিয়েছে।
এটা বলে হাইসে সেখান থেকে বের হয়ে যায়। জিয়ান তখন ওই পদ্ম ফুলগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। বেচারারা ভালোবাসে কিন্তু বলতে পারে না। এরপরেই দেখা যায় জিয়ান আর কিং জু বসে চা খাচ্ছিল। এখন যেহেতু জিয়ান কোর্টে যায় না, সে অন্য সময় কিং জু এর সাথে চা খেয়ে এবং দাবা খেলে সময় পার করে। তখনই সেখানে প্রিন্সেস ইয়ানলিং আসে। আর সে জিয়ানকে দেখে এত লজ্জা পাচ্ছিল এবং সাপের মতো মুচড়ামুচড়ি করছিল, মনে হচ্ছিল জিয়ান এখনই তাকে বিয়ে করে ঘরে নিয়ে যাবে। সরি, রেগে বললাম। আর বাকি ন্যাকামি তো আছেই। কিং জু তখন বলে, এত বছরে আমি কখনো জিয়ানকে চা বানানোতে হারাতে পারিনি, কিন্তু ছোটবেলা থেকেই তো তুমি চা বানানোতে এক্সপার্ট। চলো দুইজনের একটা প্রতিযোগিতা হয়ে যাক। ইয়ানলিং তখন বলে, আপনি যেহেতু বলছেন তাহলে একবার চেষ্টা করে দেখা যাক, এবং দুইজনেই চা বানানোর প্রতিযোগিতা করে। তবে প্রিন্সেস ইয়ানলিং চা বানানোর প্রক্রিয়ায় অনেক উল্টাপাল্টা করে এবং অবশেষে জিয়ানই জিতে যায়, মানে জিয়ানের চাটা পারফেক্ট হয়। তখন সে লজ্জা পেয়ে বলে, অনেক বছর বাইরে থাকার কারণে সে তো এইভাবে চা বানায়নি, যে কারণে ভুলে গিয়েছে। জু তখন বলে, তোমার এই বিষয়ে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। জিয়ান এমনিতেও চা বানানোতে সারা এলাকায় সেরা। আর এরপর জিয়ানকে বলে ইয়ানলিংকে প্যালেসে পৌঁছে দিতে। কিংজু ইচ্ছে করে এটা করছিল। সে চাচ্ছিল জিয়ান আর ইয়ানলিং এর একটা সেটিং করিয়ে দিতে। ও রাজা না হয়ে ঘটক হলে বেশি ভালো হতো। সবসময় শুধু জিয়ানের বিয়ে নিয়ে ওর টেনশন। যা হোক, দূর থেকে হাইসে পুরো বিষয়টাই খেয়াল করে। জিয়ান প্রিন্সেস ইয়ানলিংকে নিয়ে তার প্যালেসের দিকে যাচ্ছিল। যেতে যেতে প্রিন্সেস ইয়ানলিং জিয়ানকে বলে, সে তো চা বানানোর শিল্প ভুলে গিয়েছে। এখন কি জিয়ানের প্যালেসে গিয়ে সে এটা জিয়ানের থেকে শিখতে পারে কিনা। জিয়ান তখন বলে, সে তো সবসময় চা বানায় না, তার উপর সে এখন অনেক ব্যস্ত, চা বানানো শেখানোর মতো সময় তার নেই। জিয়ান এমন মুখের উপর চট করে না বলে দেয় প্রিন্সেস ইয়ানলিং এর একটু খারাপ লাগে। রাস্তায় এসে জিয়ান শাওজিকে ডেকে বলে প্রিন্সেস ইয়ানলিংকে পৌঁছে দিতে, আর সে সেখান থেকে চলে যায়। তবে এই বিষয়টা ইয়ানলিং এর খুবই খারাপ লাগে। এদিকে হাইসের মনে আবারও সন্দেহ বিঁধে যায়। সে জুইং এর কাছ থেকে খবর নিচ্ছিল শহরের মধ্যে সবচেয়ে ভালো পারফিউম কে বানাতে পারে। সে তার কাছ থেকে পারফিউমের ব্যাপারে খোঁজ খবর নেবে। জুইং তখন ইউদু নামে একটা ছেলের কথা বলে। ইউদুর নাম কি আপনাদের মনে আছে? মনে থাকলে কমেন্ট করে জানান। হাইসি ইউদুর কথা শুনে একটু নিশ্চিত হয়, কারণ ইউদু ছিল জুইং এর বন্ধু। এরপরে হাইসি জুইংকে জিজ্ঞাসা করে, কেউ যদি কোনো কাজ শেখে তাহলে কি কয়েক বছর না করার ফলে সেই কাজ ভুলে যেতে পারে? জুইং তখন বলে, কোনো কাজ বা কোনো জ্ঞান হচ্ছে অনেকটা তীর ছোড়ার মতো। তুমি যদি তীর চালানোতে দক্ষ হও তাহলে তুমি 10-15 বছর চেষ্টা না করলেও ঠিকই লক্ষ্য ভেদ করতে পারবে। হাইসির তখন সন্দেহটা আরো বেশি বেড়ে যায়, কারণ প্রিন্সেস ইয়ানলিং চা বানানোতে এক্সপার্ট ছিল, অথচ সে চা বানাতে গিয়ে অনেকগুলো ভুল করেছে। কথায় কথায় হাইসি বলে দেয় প্রিন্সেস ইয়ানলিং তার মাস্টার মানে জিয়ানের দিকে বেশি বেশি নজর দিচ্ছে। জুইং তখন আর চোখে তাকিয়ে বলে, ও আচ্ছা। সে মনে করতে থাকে প্রিন্সেস ইয়ানলিংকে নিয়ে হাইসির এই কৌতূহল, কারণ প্রিন্সেস ইয়ানলিং জিয়ানের দিকে নজর দিচ্ছে, মানে হাইসি জেলাস। হাইসি আর কিছু বলার আগে জুইং সেখান থেকে মজা নিয়ে চলে যায়। প্যালেসে ফিরে এসে জিয়ান আর হাইসির দেখা হয়। জিয়ান হাইসিকে জিজ্ঞাসা করে তার শরীর কেমন আছে। হাইসি তখন বলে ভালো, সাথে সাথেই বলে, আর কোনো কাজ না থাকলে আমি এখন যেতে চাচ্ছি। জিয়ান হাইসির কথা শেষ হওয়ার আগে বলে, আর কিছু না। আর এরপর হাইসি হাইসির মতো এবং জিয়ান অন্যদিকে ঘুরে চলে আসে। তাদের দুজনের এক্সপ্রেশনই ছিল এখনই কান্না করে ফেলবে। একজন আরেকজনকে ভালোবাসলে তো বলে দেওয়া উচিত, এমন মনের মধ্যে রেখে কষ্ট পাওয়ার কি মানে। যা হোক, রাতের বেলা জিয়ান হাসি টানানো ড্রিম ক্যাচারের দিকে তাকিয়েছিল। তখনই শাওজি তার কাছে আসে এবং জানায় শাওজি নিহুয়াতে খোঁজ নিয়ে দেখেছে প্রিন্সেস ইয়ানলিং কোনো মিথ্যা কথা বলেনি। তার মানে জিয়ানেরও সন্দেহ ছিল প্রিন্সেস ইয়ানলিং এর উপরে, এবং সে গোপনে ঠিকই খোঁজ খবর নিচ্ছিল। শাওজি সেখান থেকে বের হলে তার হাইসির সাথে দেখা হয়। হাইসির কণ্ঠ শুনে জিয়ান একটু দরজার পাশে গিয়ে দাঁড়ায়। তখন সে দেখতে পায় হাইসির চুল থেকে তার চুলের কাঁটাটা খুলে পড়ে ভেঙে যায়। হাসি তখন সেই চুলের কাঁটার উপর চিল্লাচিল্লি করতে থাকে, যেটা দেখে জিয়ান মুচকি হাসে। পরদিন সকালবেলা হাইসি ইউদুর সাথে দেখা করতে আসে। ইউদুকে দেখে হাইসি অবাক হয়ে যায়, কারণ ইউদু একদম জিয়ানের মতো ড্রেস আপ করে। ইউদু যখন হাইসির দিকে ঘুরে তাকায়, সে প্রথম দেখাতেই বুঝতে পেরে যায় হাইসি সেই মেয়ে যার উপর সে ক্রাশ খেয়েছিল। কি এবার ইউদুকে মনে পড়ছে?
ইউদু সেই ছেলে যে বহুদিন আগে হাইশির উপর ক্রাশ খেয়েছিল। এরপরে জুইং অনেকগুলো পারফিউম বানানোর মশলা নিয়ে হাজির হয়। মশলা বলতে যেসব জিনিস দিয়ে পারফিউম বানানো হতো। ইউদু হাইশিকে বিভিন্ন পারফিউমের ব্যাপারে জ্ঞান দিচ্ছিল। সে একটা শুকনো ফুলের পাপড়ি হাইশির দিকে এগিয়ে দিয়ে বলে, ঘ্রাণ নিয়ে দেখো। হাইশি যখন ঘ্রাণ নিতে যায়, ইউদু তখন যায় ঘ্রাণ নিতে, এবং দুইজনের মাথায় টাক খায়। এই বিষয়টা আবার দূর থেকে জিয়ান দেখতে পায়। তার খুবই হিংসা হয়। সবাই জিয়ানকে দেখে দাঁড়িয়ে গ্রেটিং করে। এরপর তারা চারজনে মিলে খাবার খায়। খাবার খাওয়ার সময় জুইং ইউদুকে বলছিল সে একদম মাস্টারের মতো দেখতে। হাসি তখন বলে, তুমি ভুল করছো। সে মাস্টারের মতো দেখতে না, বরং সে সবকিছু মাস্টারের মতো ইউজ করে, মানে মাস্টারের মতো ড্রেস, চুল বাঁধা সবকিছু। ইউদু তখন হেসে দিয়ে বলে, জুইং তো মজা করছে, আপনি তো দেখছি একদম সিরিয়াস হয়ে গেলেন। হাসি তখন বলে, মিস্টার ইউদু অনেক সুইট, সে সবসময় হেসে কথা বলে। তবে জিয়ানের মুখ দেখে ভাইরে ভাই মনে হচ্ছিল সে তো সবাইকে এখনই গিলে খেয়ে ফেলবে। তার প্রচন্ড হিংসা হচ্ছিল। সন্ধ্যাবেলায় জিয়ান হাইশিকে ডেকে পাঠায়। জিয়ান হাইশিকে একটা চুলের কাঁটা উপহার দেয়, যেহেতু সে দেখেছিল হাইশির চুলের কাঁটা ভেঙে গিয়েছে। আর কিছু না বলে সেখান থেকে চলে যাচ্ছিল। হাসি তখন মাস্টার বলে ডাক দেয়, জিয়ান ফেরে না। হাসি চিৎকার করে বলে ওঠে, জিয়ান। এবার তো জিয়ান দাঁড়িয়ে যায়, তার স্টুডেন্ট তাকে নাম ধরে ডাকছে। জিয়ান দাঁড়িয়ে গেলে হাসি বলে, যদি তুমি আমাকে তোমার স্টুডেন্ট হিসেবে দেখো, তাহলে সেদিনের ঘটনার জন্য আমি দুঃখিত, কিন্তু আজ তুমি আমাকে গিফট দিচ্ছ, এটা আমি কি হিসেবে নিব? জিয়ান তখন বলে, যদি ভালো না লাগে ছুঁড়ে ফেলে দাও। এক মুহূর্ত দেরি না করে হাইশি সেই চুলের কাঁটাটা ছুঁড়ে ফেলে দেয়। কাঁটাটা পড়ে ভেঙে যায়। জিয়ান আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। তবে দূর থেকে এই বিষয়টা জুইং দেখে ফেলে। সে জানতে পারে হাইশি জিয়ানকে ভালোবাসে। পরদিন সকালে হাইশি খাবার তৈরি করে। জিয়ান আসে খাবার খাওয়ার জন্য। একটু পরে জুইং এসে দেখতে পায় হাইশি আর জিয়ান খাবার খাচ্ছে। তখন সে ভূত দেখার মতো চমকে উঠে দৌড়ে সেখান থেকে চলে যায়। জিয়ান আর হাইশি বুঝতে পারে না ও কেন চলে গেল। তারা নিজেদের মতো খাবার খেয়ে নেয়। এরপরে হাইশি যখন প্যালেসে যায় গার্ড দিতে, প্রিন্সেস ইয়ানলিং এর মেইড এসে হাইশিকে একটা পত্র দেয়। এটা ছিল জিয়ানের জন্য। প্রিন্সেস ইয়ানলিং জিয়ানের কাছে জিথা শিখতে চায়, মানে এই মেয়ের জিয়ানের প্যালেসে যেতেই হবে, না হলেও শান্তি হচ্ছিল না। হাইশি ডিরেক্ট জিয়ানকে গিয়ে সেই পত্রটা দেয়। জিয়ান কোনো উত্তরই করে না। হাসি চুপচাপ সেখান থেকে বের হয়ে আসে। তার মন মেজাজ তো ভালো ছিল না। জুইং তাকে নিয়ে আসে রেস্টুরেন্টে খাওয়ার জন্য। তবে খাওয়া শেষে তারা যখন বিল দিতে যায়, জানতে পারে ইউদু সমস্ত বিল পে করে দিয়েছে। তারা বের হয়ে ইউদুর সাথে কথা বলছিল। ইউদু বলে সে জুইং আর হাইশিকে দেখতে পেয়ে তাদের জাস্ট হাই দেওয়ার জন্য এসেছে। তারা রাস্তা দিয়ে হাঁটছিল আর কথা বলছিল। হঠাৎ ইউদুর চোখে পড়ে খুব সুন্দর চুলের কাঁটা। ইউদু তখন সেখানে গিয়ে অনেক সুন্দর দেখে একটা চুলের কাঁটা হাইশির জন্য চয়েস করে। হাইশির ওই কাঁটাটা ভালো লাগে। তবে গাড়ি থেকে জিয়ান এই বিষয়টা দেখে ফেলে। সে ওই জায়গা দিয়েই পাস করছিল, আর তখন সে তার হাতে থাকা ভাঙা চুলের কাঁটাটা খেয়াল করে। আর জিয়ানের কোনো কষ্টই লাগে না, কারণ ওর তো কষ্ট লাগা উচিতই না। ওই তো হাইশিকে দূরে দূরে ঠেলে দিচ্ছিল। এদিকে প্রিন্সেস ইয়ানলিং প্যালেসে এসে জানতে পারে জিয়ান প্যালেসে নেই। সে বুঝতে পারছিল না আগে থেকে জানিয়ে দেওয়া সত্ত্বেও জিয়ান কেন নেই। তখনই সেখানে জুইং আর হাইশি চলে আসে। জুইং অবাক হয়ে বলে, হাইশি তো সেই চিঠি মাস্টারকে দিয়েছিল। হাইশি তখন বলে, হয়তো মাস্টারের কোনো জরুরি কাজ পড়ে গিয়েছে, এই কারণেই সে প্যালেসে থাকতে পারেনি। তবে প্রিন্সেস ইয়ানলিং এর খুবই মন খারাপ হয়। এদিকে জিয়ান ইচ্ছা করেই এক মন্ত্রী, যার নাম ছিল মিস্টার ঝং, তার বাড়িতে গিয়ে বসেছিল। মিস্টার ঝং হাঁটতে হাঁটতে বলছিল, অনেক সময় গল্প করা হলো। জিয়ান তো ইচ্ছা করেই এখানে টাইম পাস করছিল, যাতে প্রিন্সেস তাকে প্যালেসে খুঁজে না পায়। পরবর্তী সিনেই হাইশির ইউদুর সাথে দেখা হয়, তাও প্যালেসে। আসলে ইউদুর বাবা ছিল শহরের প্রচন্ড ধনী, আর তার বিভিন্ন রকম বিজনেস ছিল। তার মধ্যে একটা হচ্ছে ঘোড়ার। ইউদু প্যালেসে জুনিয়ন এবং নিহুয়া থেকে আনা ঘোড়াগুলো পরীক্ষা করতে নিয়ে এসেছিল। হাইশি এটা শুনে অবাক হয়। ইউদুর প্যালেসে অফিসিয়াল র্যাঙ্কও ছিল। তবে ইউদু এতদিন এই বিষয়গুলোকে গুরুত্ব দেয়নি, আর এখন কেন দিচ্ছে বুঝতেই পারছেন। সে হাইশির জন্য প্যালেসে এসেছিল। ইউদু হাইশিকে জিজ্ঞাসা করে যে বিষয়টার জন্য সে পারফিউম নিয়ে গবেষণা করছিল, সে বিষয়টা সমাধান হয়েছে কিনা। হাইশি ইউদুকে জানায় সে প্রিন্সেস ইয়ানলিং এর ছোটবেলার ন্যানি
মানে যে মেইড তাকে মানুষ করেছে সেই মেইডকে খুঁজে বের করতে চায়। আর ইউদু এখানে তাকে সাহায্য করে। ইউদু আর হাইসি ঘোড়ায় চড়ে একটা বৃদ্ধ মহিলার বাড়িতে যায়। হাইসি একাই ভিতরে ঢোকে এবং সেই মহিলার সাথে কথা বলে প্রিন্সেস ইয়ানলিং এর ব্যাপারে অনেক কিছুই জানতে পারে। যেমন প্রিন্সেস ইয়ানলিং ঘোড়ায় চড়তে এবং শিকার করতে পছন্দ করত। তবে একবার ঘোড়ায় চড়তে গিয়ে সে পড়ে গিয়ে তার হাতে কেটে গিয়েছিল। তারপর থেকে রাজা তার শিকার করতে যাওয়া নিষিদ্ধ করে দেয়। হাইসি তখন চিন্তা করে সবকিছু চেঞ্জ হয়ে গেলেও কাটা দাগ তো চেঞ্জ হবে না। তাই সে ভাবতে থাকে কিভাবে প্রিন্সেসের হাতের কাটা দাগ সে চেক করবে। এরপর আমাদের কিং জুকে দেখানো হয়। সে কিছু পদ্ম ফুল তুলে তিলানের কাছে আসে। তিলান তখন ঘুমাচ্ছিল। জু সেই ফুলগুলো রেখে তিলানের হাত ধরে। তিলানের গা হাত পা সবসময় ঠান্ডা হয়ে থাকতো, কারণ তার ঠান্ডার সমস্যা ছিল। জু তখন তিলানের হাতটা কম্বলের মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর সে ফুলের একটা একটা পাপড়ি ছিঁড়ে টেবিলের উপর রাখছিল। হঠাৎ বাতাস আসায় সে পাপড়িগুলো উড়ে প্রিন্সেস তিলানের মুখে একটা লেগে যায়। জু তিলানের কাছাকাছি গিয়ে সেই পাপড়িটা সরাচ্ছিল। তখনই তিলান জেগে গেলে দুইজনের মাথায় টাক খায়। তিলান ভয়ে ভয়ে জুকে সরি বলছিল। তারপরে দুইজনেই হেসে ফেলে। মানে তাদের মধ্যে বন্ডিংটা আবারও ঠিক হচ্ছে। জু তিলানকে জানায় প্যালেসে আজকে ঘোড়া আসবে, বিভিন্ন জায়গা থেকে ঘোড়া আসবে এবং পরীক্ষা করে সেগুলোকে কেনা হবে। মানে যেগুলো সুস্থ বা যেগুলো ফাস্ট সেগুলো। তিলান তার সাথে যাবে কিনা। এরপর সে নিজেই বলে তিলান এখনো দুর্বল আছে, তাই তিলানের যাওয়াটা ঠিক হবে না। যাওয়ার সময় সে বলে যায় সে তিলানের জন্য মিডল সাইজের একটা ঘোড়া চয়েস করে রাখবে। জু সেখান থেকে বের হয়ে যেতেই তিলান মুচকি হাসে। এরপর ঘোড়া বাছাইয়ের দিন চলে আসে। প্যালেসের কিছু ঘোড়া এবং বাইরে থেকে আনা ঘোড়াগুলোর একটা প্রতিযোগিতা হয়। যে ঘোড়াগুলো ফার্স্ট সেই ঘোড়াগুলো কিনে রাখা হবে। সেখানে জুয়ের সাথে জিয়ানও উপস্থিত ছিল। সে দাঁড়িয়ে থেকে ঘোড়া চয়েস করছিল, তবে জিচ্যাং খাওয়া নিয়ে ব্যস্ত ছিল। জু জিচ্যাংকে ডেকে জিজ্ঞাসা করছিল সে কোনো ঘোড়া নিতে চায় কিনা। তবে জিচ্যাং বলে তার এসবে মোটেও ইন্টারেস্ট নেই, বরং প্রিন্সেস ইয়ানলিং এসবে অনেক বেশি ইন্টারেস্ট পাবে। বলতে বলতে সেখানে প্রিন্সেস ইয়ানলিং চলে আসে আর সে জিয়ানকে দেখে রোমান্টিক লুক দিতে থাকে। তবে জিয়ানের তো এসবে কিছুই আসছিল না, সে নিজের মতোই ছিল। প্রিন্সেস ইয়ানলিং জুয়ের কাছে আবদার করে তাকেও একটা ঘোড়া দেওয়ার জন্য। জু বলে ইয়ানলিং এর তো ঘোড়া চড়া নিষেধ, তাদের বাবা নিষেধ করে দিয়েছে। ইয়ানলিং তখন জেদ ধরে যে তার ঘোড়া লাগবেই। জু জিয়ানকে দায়িত্ব দেয় ইয়ানলিংকে ঘোড়া চয়েস করে দেওয়ার জন্য, সাথে ইয়ানলিংকে প্রোটেক্ট করার জন্য। জিয়ান তখন ইয়ানলিংকে নিয়ে যায় ঘোড়াগুলো বাছার জন্য। সেখান থেকে সে কালো রঙের একটা ঘোড়া ইয়ানলিংকে চয়েস করে দেয়। হাইশির তো এই বিষয়টা মোটেও ভালো লাগতো না যে ইয়ানলিং জিয়ানের আশেপাশে ঘুরঘুর করে। জিয়ান ইয়ানলিংকে সবসময় ফর্মালি ট্রিট করত। ইয়ানলিং জিয়ানকে বলে তার ঘোড়ার উপরে যে সিটের মতো জিনিসটা আছে এটা ঘোড়ার রঙের সাথে ম্যাচ করছে না, তার জন্য সুন্দর একটা সিট চয়েস করে দিতে। জিয়ান যখন অন্যদিকে যায় সেটা দেখতে, তখন ইয়ানলিং সেই ঘোড়ার উপর চড়ে বসে। তবে এই ঘোড়াটা তো ইয়ানলিং এর পোষ মানানো ছিল না, ঘোড়াটা উল্টাপাল্টা ছুটতে থাকে। জিয়ান বিষয়টা দেখেও ইয়ানলিংকে বাঁচানোর জন্য বেশি একটা তাড়াহুড়া করে না। তবে হাইশি অন্য একটা ঘোড়া নিয়ে ছুটে যায় ইয়ানলিংকে বাঁচানোর জন্য। ইয়ানলিং যে মুহূর্তে পড়ে যাচ্ছিল তখন হাইশি ইয়ানলিংকে ধরে ফেলে, আর এই সুযোগে হাইশি ইয়ানলিং এর হাতের দাগটাও চেক করে নেয়। দেখতে পায় আসলে ইয়ানলিং এর হাতে একটা দাগ রয়েছে। হাইশি এবার নিশ্চিত হয়ে যায় যে ইয়ানলিং এ আসল প্রিন্সেস, সে এতদিন শুধুই ভুল বুঝেছে। তখনই জিয়ান এসে ইয়ানলিং এর দিকে হাত বাড়ায়। হাইশির তো এটা দেখে অনেক মন খারাপ হয়ে যায়। তবে ইউদুও তো সেখানে ছিল, সে দ্রুত এসে হাইশিকে ধরে। এটা দেখে আবার জিয়ানের মন খারাপ হয়ে যায়। মানে এরা যে কি করে আমি বুঝি না। জিয়ান ইয়ানলিংকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিংজু প্রচন্ড রেগে যায় জিয়ানের উপর, কেননা সে তো শুরুতেই বলেছিল ইয়ানলিংকে প্রোটেক্ট করার জন্য। জিয়ান আর কি বলবে, সে মাথা নিচু করে ক্ষমা চেয়ে নেয়। তবে ইয়ানলিং আবার জিয়ানকে আড়াল করে বলে জিয়ান দেখেইনি যে সে ঘোড়া নিয়ে বেরিয়ে পড়েছিল, তারই ভুল হয়েছে, এত বছর প্র্যাকটিস না থাকা সত্ত্বেও সে ঘোড়া নিয়ে বের হয়েছিল। তবে জিয়ান যে হাইশির দিকে হাত না বাড়িয়ে ইয়ানলিং এর দিকে হাত বাড়িয়েছে এই বিষয়টা নিয়ে তো হাইশি প্রচন্ড দুঃখ পেয়েছে। সে একটা রেস্টুরেন্টে বসে অনেক ড্রিঙ্ক করতে থাকে। ওই রেস্টুরেন্টে আবার ইউদুও উপস্থিত ছিল, আর ইউদুরও অনেকটা মন খারাপ ছিল,
কারণ ইউদু হাইশিকে টেনে তোলা সত্ত্বেও সে জিয়ানের পিছু পিছু চলে গিয়েছে। ইউদুও সেখানে বসে ড্রিঙ্ক করছিল। হঠাৎই ইউদুর হাইশির দিকে চোখ পড়ে। সে দেখতে পায় হাইশি প্রচন্ড ড্রিঙ্ক করে অজ্ঞান প্রায়। সে তখন ওয়েটারকে বলে তাদের জন্য একটা রুমের ব্যবস্থা করতে এবং জুইংকে খবর পাঠাতে হাইশি এখানে আছে। এরপর ইউদু যখন হাইশিকে নিয়ে বসেছিল, হাইশি তো ড্রিঙ্ক করে একদম মাতাল হয়ে গিয়েছে। সে ইউদুকে জিয়ান মনে করছিল এবং জিয়ান মনে করে সে আবারও জিয়ানকে বলছিল সে জিয়ানকে পছন্দ করে এবং জিয়ান যে প্রিন্সেস ইয়ানলিংকে এত ভালোভাবে ট্রিট করে এই বিষয় নিয়ে তো হাইশি অনেক জেলাস ছিল। ইউদু তখন হাইশিকে বলে, তুমি যদি কখনো তোমার সত্যিকারের ভালোবাসা খুঁজে পাও তাহলে কখনোই তার থেকে আলাদা হবে না। মাতাল থাকা সত্ত্বেও হাইশির এই কথা মাথায় ঢুকে যায়। তবে একটু পরে ইউদু হাইশিকে নিয়ে বেরিয়ে আসে, কেননা জিয়ান তাকে নিতে এসেছে। জুইং এর ডিউটি ছিল। জিয়ান দেখতে পায় ইউদু হাইশির কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ হাইশি ঢলে পড়ে যাচ্ছিল। জিয়ান হাইশিকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। ইউদু বেচারার অনেক মন খারাপ হয়। জিয়ান হাইশিকে কোলে নিয়ে তার ঘরে এসে শুইয়ে দেয়। এখানে আবার হাইশি জিয়ানকে ইউদু মনে করতে থাকে। তবে সে কথা সেমই বলে, সে যে জিয়ানকে পছন্দ করে এই বিষয়টা বলছিল। তবে জিয়ান রেগে গিয়ে বলে আমি ইউদু না। সে হাইশির হাতে লিখে দেয় যে সে জিয়ান। হাসি তখন বলে, আচ্ছা তুমি জিয়ান, আমি তো তোমাকে চিনি। আর সে ইউদুর বলা কথাটা বলে, তুমি যদি তোমার সত্যিকারের ভালোবাসা খুঁজে পাও তাহলে কখনো তার থেকে আলাদা হও না। জিয়ান হাইশিকে ঘুম পাড়িয়ে রেখে সেখান থেকে বের হয়ে যায়। এরপর আবারও প্রিন্সেস তিলানকে দেখানো হয়। তার ঘরে কিং জু এসে দেখতে পায় সে ঘুমিয়ে ঘুমিয়ে হাসছে। কিং জুও তখন হেসে ফেলে। সে বুঝতে পারছিল তিলান সুন্দর কোনো স্বপ্ন দেখছে। একটু পরে তিলান জেগে ওঠে। জু তাকে জিজ্ঞাসা করে, তুমি ঘুমিয়ে হাসছিলে কেন? তিলান তখন বলে সে সুন্দর স্বপ্ন খুবই কম দেখে, আজ সে অনেক সুন্দর একটা স্বপ্ন দেখছিল। এরপর সে জু তাকে কিভাবে স্পেশাল ফিল করিয়েছে এই বিষয়গুলো বর্ণনা করে এবং জুকে খুলে বলে একদিন যে সে মিষ্টি বানিয়ে জুয়ের ঘরে গিয়েছিল, যে কারণে জু মনে করেছিল সে তার বাবার জন্য সাহায্য চাইতে গিয়েছে। আসলে সে বলতে গিয়েছিল জু যেন তার বাবাকে সাহায্য না করে, কারণ তিলানও জানতো তার বাবা বিভিন্ন অজুহাত দিয়ে জুয়ের থেকে টাকা নেওয়ার ধান্দা করে। জু এই বিষয়টা শুনে মুচকি হাসে। সে তো তিলানের থেকে এমন কিছুই আশা করছিল। এরপরেই দেখা যায় জিয়ান কিং জুকে জিথার বাজিয়ে শোনাচ্ছিল। কিং জু চা খেতে খেতে জিয়ানের জিথার বাজানো এনজয় করছিল। তখনই সেখানে প্রিন্সেস ইয়ানলিং আসে। জু প্রিন্সেস ইয়ানলিংকে দেখে বলে, তুমি প্রত্যেক দিনই প্যালেসে আসো, তবে আমার মনে হচ্ছে আজ একটু সময়ের আগেই এসেছো। ইয়ানলিং তখন মুচকি হেসে জিয়ানের দিকে তাকায়। জু বুঝতে পারে ইয়ানলিং জিয়ানের কারণে এখানে এসেছে। তবে জিয়ানের তো এসবে কিচ্ছু যায় আসে না। জু ইয়ানলিংকে জানায় তার জন্য বিশাল একটা সারপ্রাইজ আছে। ইয়ানলিং জিজ্ঞাসা করছিল কি, তখনই দেখা যায় পেছন থেকে সেই বৃদ্ধ মহিলা আসছে যে ইয়ানলিংকে ছোট থেকে বড় করেছে, মানে ইয়ানলিং এর ন্যানি। ইয়ানলিং এটা দেখে অনেক খুশি হয়। সে প্রথমবারে চিনতে পেরে যায় এটা তার মায়ের বিশ্বস্ত মেইড। সে জুকে ধন্যবাদ দেয়। সে তো ভাবতেই পারেনি তার মায়ের মেইডদেরও আবার দেখতে পাবে। ইয়ানলিং দৌড়ে গিয়ে সেই মহিলাকে জড়িয়ে ধরে। ওই মহিলাও প্রথম দেখায় চিনতে পারে যে এটা ইয়ানলিং। তারা দুজনে ইমোশনাল হয়ে তো কান্নাই করে দিয়েছিল। দূর থেকে এই বিষয়টা হাইশি আর জুইং দেখছিল। হাইশি তখন পুরোপুরি নিশ্চিত হয় যে এটাই প্রিন্সেস ইয়ানলিং। সে প্রথম দেখায় তার মায়ের মেইডকে চিনতে পেরে গিয়েছে। অন্য কেউ হলে তো আর চিনতে পারতো না। এরপর ইয়ানলিং সেই বৃদ্ধ মহিলাকে তার নিজের প্যালেসে নিয়ে আসে এবং সমস্ত মেইডদের বলে দেয় যেন এই ন্যানিকে তার মায়ের আসনে বসানো হয়। সে এই প্যালেস মেইডদের লিডার বানিয়ে দেয় তার ন্যানিকে এবং সবাইকে হুকুম দিয়ে দেয় ন্যানি যেটা বলবে সেটাই শেষ কথা, তার যেন কোনো সমস্যা না হয়। আর সে যতদিন চায় এই প্যালেসে থাকতে পারে। তার জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হয়। বৃদ্ধ মহিলা ইয়ানলিংকে এগুলোর জন্য ধন্যবাদ জানায়। ইয়ানলিং তখন বলে, আপনি এগুলো ডিজার্ভ করেন। আপনি ছোট থেকে আমাকে মায়ের মমতা দিয়ে বড় করে তুলেছেন, তাই এই সব কিছুই আপনার প্রাপ্য। এরপর আমাদের প্রিন্সেস তিলানকে দেখানো হয়। ডাক্তার তিলানকে পরীক্ষা করে জানায় খুবই খারাপ খবর, তবে সে সবার সামনে বলতে ইতস্তত বোধ করছিল। ইউনুস তখন সবাইকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। ওই ডাক্তার জানায় তিলান এত বেশি গর্ভপাত করার ওষুধ খেয়েছে যে সে আর কখনোই মা হতে পারবে না। এটা শুনে তো জু অনেক ঘাবড়ে যায়, তার কারণেই তিলানের এই অবস্থা। তবে তিলান দুঃখ পেলেও নিজেকে সামলে নেয়।
ডাক্তারকে জু হুকুম করে দেয় যেভাবেই হোক তিলানকে সুস্থ করার চেষ্টা করতে। ডাক্তার সেখান থেকে বেরিয়ে গেলে তিলান জুয়ের কাছে আসে। সে উল্টে জুকে সান্ত্বনা দিচ্ছিল, বলছিল যদি সৃষ্টিকর্তা সহায় হয় তাহলে সে হয়তো কখনো সুস্থ হতে পারে, আর সে যদি বাচ্চা নাও দিতে পারে তাহলে সমস্যা কি, রাজার অন্যান্য কনসোর্ট রানী যে কেউই দিতে পারে। তবে জু তিলানকে বলে তুমি মন খারাপ করো না, আমি যে কোনো ভাবে তোমাকে সুস্থ করে তুলবই। এরপরেই আমরা প্রিন্সেস ইয়ানলিং আর জি চ্যাংকে গল্প করতে শুনি। ইয়ানলিং গল্প করতে করতে আবারও জিয়ানের কথা তুলে আনে। জি চ্যাং তখন বলে আমার মনে হয় তুমি জিয়ানকে পছন্দ করো, কিন্তু সিস্টার তুমি জিয়ানকে যতই পছন্দ করো না কেন তুমি তাকে বিয়ে করতে পারবে না, কারণ সে এখন বর্তমানে কোনো অফিসিয়াল র্যাঙ্কেই নেই। জিয়ান তো রিজাইন দিয়ে দিয়েছিল, তবে এই বিষয়টা গোপন ছিল। জি চ্যাং সবকিছু প্রিন্সেস ইয়ানলিংকে খুলে বলে, এমনকি এটাও বলে যে মন্ত্রিসভার সবাই জেদ ধরে বসে আছে জিয়ানকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য। যেটা শুনে ইয়ানলিং অনেক অস্থির হয়ে যায় এবং সাথে সাথেই সেখান থেকে বের হয়ে যায়। সেখান থেকে ইয়ানলিং ডিরেক্ট আসে কিং জুয়ের কাছে। তার তো মন মেজাজ একদমই ভালো ছিল না। একে তো তিলানের এই অবস্থা, তার উপর জিয়ানও তার সাথে নেই। তখন ইয়ানলিং তার কাছে এসে জানায় সে জিয়ানকে বিয়ে করতে চায়। জু তো এতদিন এটাই চাচ্ছিল, মানে ঘটক জু আর কি। ইয়ানলিং জুকে বুঝিয়ে বলে তাকে যদি মন্ত্রিসভার সবাই দেশ থেকে বের করে দিতে বলে তাহলে আপনি দ্রুত তার সাথে আমাকে বিয়ে দিয়ে দিন, এতে করে সে আপনার ভগ্নিপতি হিসেবে মন্ত্রিসভায় থাকতে পারবে, সে আমার প্যালেসে আমার সাথে থাকবে, তখন আর কেউ তাকে কিছু বলতে পারবে না। জু তো এমনি চাইতো ওদের বিয়ে দিতে, তার উপর এখন এই প্রস্তাবে সে আরো বেশি খুশি হয়ে যায়। জু ইয়ানলিংকে বলে প্রিপারেশন নিতে এবং জিয়ানকে ডেকে বলে ইয়ানলিংকে বিয়ে করার জন্য। তবে জিয়ান তো এক বাক্যে নিষেধ করে দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। জু পেছন থেকে চিৎকার করে বলে ওঠে আমি তোমাকে আদেশ দিচ্ছি, কিন্তু জুয়ের আদেশও এবার জিয়ানকে থামাতে পারে না। তখন জু লিখিতভাবে আদেশ করে ইয়ানলিংকে বিয়ে করার জন্য। এবার আর জিয়ান কিছু বলতে পারে না। সবাই জিয়ানকে কংগ্রাচুলেশন জানায় প্রিন্সেস আর জিয়ানের বিয়ের জন্য। তবে হাইশির তো একদম কলিজা পুড়ে যাচ্ছিল। হাইশি যখন সেখান থেকে বের হয়ে আসে, জিয়ান আসে হাইশিকে সান্ত্বনা দিতে, যেহেতু সে জানতো হাইশি মাস্টারকে পছন্দ করে। তবে সে দেখতে পায় হাইশি বেশ স্বাভাবিকই আছে। সে স্বাভাবিকভাবেই জিয়ানের সাথে কথা বলে সেখান থেকে বের হয়ে যায়। জিয়ান সেই আদেশপত্র নিয়ে ঘরে আসে, আর সে নিজেও এই বিষয়টা নিয়ে অনেকটা বিরক্ত ছিল। এরপরে আবারও প্রিন্সেসকে দেখানো হয়। প্রিন্সেস অনেক খুশি ছিল, কারণ রাজা ঘোষণা করেছিল 10 দিনের মধ্যে জিয়ান আর প্রিন্সেসের বিয়ে হবে। প্রিন্সেসের জন্য তার সেই ওল্ড মেড এক ধরনের মিষ্টি বানিয়ে নিয়ে আসে, যেটা ছিল পিওনি ফুলের তৈরি। ইয়ানলিং সেটা খেয়ে অনেক খুশি হয়। সে ওই মেইডকে বলছিল আপনার জন্য আমার মনে হচ্ছে আমি ছোটবেলাতে ফিরে গিয়েছি। মেইড ধন্যবাদ জানিয়ে সেখান থেকে ফিরে যায়। মেইড সেখান থেকে বের হতেই প্রিন্সেস ইয়ানলিং কাশতে শুরু করে। তার সাথে নিহুয়া থেকে আসা সেই গার্ড তখন ইয়ানলিংকে বলতে থাকে আপনার তো অ্যালার্জি, আপনি কেন এই বৃদ্ধ মহিলাকে এত বেশি মূল্য দিচ্ছেন। ইয়ানলিং ঝাড়ি মেরে বলে চুপ করো, তুমি যেটা বুঝবে না সেটা নিয়ে কথা বলবে না। এখান থেকে আমরা জানতে পারি এই মেয়েটির পিওনি ফুলে অ্যালার্জি আছে, তার মানে ও আসল প্রিন্সেস ছিল না। একটু পরে ওই সৈন্য গিয়ে সেই মিষ্টিগুলো ফেলে দিয়ে আসে। সে একটা পাথরের নিচে ওই মিষ্টিগুলো চাপা দিয়ে দেয়। তবে মনে হচ্ছিল কেউ একজন দূর থেকে এটা দেখছে, তবে কে দেখছে এই বিষয়টা দেখানো হয় না। পরদিন সকালে হাইশি যখন প্যালেসে আসে, জি চ্যাং তার সাথে দেখা করতে আসে। জি চ্যাং হাইশিকে জানায় কিং জু বিয়ের সমস্ত দায়িত্ব জি চ্যাং এর উপর দিয়েছে, তাই সে বিয়ের কেনাকাটার একটা লিস্ট করেছে। যেহেতু 10 দিনের মধ্যেই বিয়ে, জি চ্যাং একা তো এটা সামলাতে পারবে না। সে হাইশির কাছে সাহায্য চায় সবকিছু কেনাকাটার জন্য। হাইশি তখন জি চ্যাংকে সাহায্য করতে রাজি হয়। এদিকে আঙ্কেল শি প্রিন্সেস ইয়ানলিং এর কাছে আসে কাপড় নিয়ে। তার তো বিয়ের ড্রেস তৈরি করতে হবে, কোন কাপড়টা দিয়ে তৈরি করবে সেটা চয়েস করার জন্য। সেই সময়ে জি চ্যাং আর হাইশি সেখানে প্রবেশ করে। ইয়ানলিং হাইশিকে দেখে খুশি হয়ে বলে সঠিক সময়ে আপনি এসেছেন, আপনি তো জিয়ানের সবচেয়ে প্রিয় স্টুডেন্ট, আপনি অবশ্যই তার পছন্দ সম্পর্কে জানেন, আপনি সুন্দর একটা কাপড় চয়েস করে দিন। হাইশি তখন ঘুরে ঘুরে সেখান থেকে ডিপ লাল কালারের একটা কাপড় চয়েস করে। হাইশি জানায় জিয়ানের উজ্জ্বল কালার পছন্দ না, আর বিয়ের জন্য তো লালই পরতে হয়। তবে সে যে লাল কালারটা চয়েস করেছিল সেটা অতটাও উজ্জ্বল ছিল না।
প্রিন্সেস তখন সিদ্ধান্ত নেয় সে ওই কাপড় দিয়েই তার বিয়ের ড্রেস বানাবে। পরবর্তী সিনে দেখা যায় জুইং লিউয়ের সাথে দেখা করতে ফেব্রিক অফিসে আসে। সে এসে দেখতে পায় লিউ আবারও রাত জেগে সেলাই করছে। লিউয়ের খরগোশ নিয়ে খেলতে খেলতে জুইং খেয়াল করে সেখানে প্রিন্সেস ইয়ানলিং এর বিয়ের ড্রেস তৈরি করা হয়েছে। ওই বিয়ের ড্রেসটা দেখে জুইং এর অনেক মন খারাপ হয়, হাসির কথা চিন্তা করে। তবে সে লিউকে এই ব্যাপারে কিছুই বলে না। এরপরেই দেখা যায় জিচাং এর দেওয়ার লিস্ট নিয়ে হাইসি আসে বাজারে বিয়ের সমস্ত জিনিসপত্র কেনার জন্য। এমনিতেই তার মন খারাপ ছিল, তার উপর মরার উপর খাড়া ঘা নিয়ে জিচাং হাজির হয়েছে। তবে সৌভাগ্যবশত হাইসির ইউদুর সাথে দেখা হয়ে যায়। ইউদু তখন হাইসিকে সমস্ত জিনিসপত্র কিনতে সাহায্য করে। ইউদু ঘুরে ঘুরে হাইসিকে তার সমস্ত দোকানে নিয়ে যাচ্ছিল। হাইসি অবাক হয়ে বলে, তোমার আর কত দোকান? মনে তো হচ্ছে দেশের সমস্ত দোকানই তোমার বাবার। আগেই তো বলেছিলাম ইউদু প্রচন্ড বড়লোকের ছেলে। ইউদু তো বুঝতে পারে যে হাইসির অনেক মন খারাপ। সে তাই হাইসিকে নিয়ে একটা জায়গাতে আসে যেখানে একটা লোক আর মহিলা ডান্স সাথে সাথে বিভিন্ন স্টেপ দেখাচ্ছিল, অন কাইন্ড অফ খেলার মতো, যেগুলো দেখে হাইসির অনেক ভালো লাগে। ইউদু মুগ্ধ হয়ে হাইসিকে দেখছিল। সেদিন হাইসি আর ইউদু অনেক ভালো সময় কাটায়। এদিকে প্যালেসে ইউদুর লোকেরা সমস্ত জিনিসপত্র নিয়ে আসে যেগুলো সারাদিন ঘুরে ঘুরে তারা কিনেছিল। তবে ইউদু জুইং এর কাছে হাইসির জন্য একটি গিফট পাঠিয়ে দেয়। সেটা ছিল খুব দামি একটা আংটি। হাইসি এই আংটিটা দেখে অপ্রস্তুত হয়ে যায়। সে বলছিল সে এটা ফেরত দিবে। জুইং তখন বলে, ইউদু এত আশা করে দিয়েছে, সামান্য একটা গিফটই তো, তুমি এখন আর এটা ফেরত দিও না। হাইসি তখন আর কোনো কথা বলে না। এদিকে জিয়ান রাজার কাছে অনুরোধ করছিল হাইসিকে তার বিয়ের আগেই হুয়াংজান পাসে পাঠিয়ে দেওয়ার জন্য। হাইসি অনেক ঘুরে বেরিয়েছে, এখন তার হুয়াংজান পাসে ফিরে যাওয়া উচিত। জু বলছিল, তুমি কেন তার প্রতি এত কঠোর? তাকে অন্তত তোমার বিয়েটা এনজয় করতে দাও। তবে জিয়ান বলে তার কাছে আগে কাজ তারপরে অন্য কিছু। সেখানে প্রিন্সেস ইয়ানলিংও উপস্থিত হয় আর সেও চাইছিল হাইসি বিয়েতে থেকে যাক। তবে জিয়ানের এক কথা, সে যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই হবে। পরে জিয়ান হাইসিকে ডেকে জানিয়ে দেয় তাকে হুয়াংজান পাসে চলে যেতে হবে। হাইসি আর কোনো কথা না বলে সেখান থেকে বের হয়ে যাচ্ছিল। জিয়ান তখন হাইসিকে ডেকে বলে, তুমি এখন বড় হয়েছো, তোমার এখন নিজের বিয়ে নিয়ে ভাবা উচিত। তোমার যদি কাউকে ভালো লাগে তাহলে তুমি আর্মি থেকে রিজাইন দিয়ে কোথাও চলে যেতে পারো। নিজের পরিচয় পরিবর্তন করে ফেলে 1-2 বছর পর তুমি বিয়ে করে আরামসে সংসার করতে পারো। হাইসির এগুলো শুনে প্রচন্ড মেজাজ খারাপ হয়। হাইসি তখন বলে, আপনি খুব ভালো করেই জানেন আমি কাকে পছন্দ করি, তাহলে এসব বলে আমাকে বিরক্ত করা কেন? এটা বলে সে রেগে সেখান থেকে বের হয়ে যায়। হাইসি মন খারাপ করে সেই রেস্টুরেন্টে বসেছিল যেখানে সবসময় তারা যাতায়াত করত। সেখানে সে ইউদুর সাথে দেখা করতে গিয়েছিল। ইউদু খুশি মনে সেখানে এসে বলে, তুমি কি অবসর সময় কাটানোর জন্য আমাকে ডেকেছো? হাইসি তখন জানায় সে ইউদুর থেকে বিদায় নেওয়ার জন্য এসেছে। ইউদু তো এটা শুনে অবাক হয়ে যায়। হাইসি জানায় সে খুব দ্রুত হুয়াংজান পাসের উদ্দেশ্যে চলে যাবে। সাথে সে ইউদুর দেয়া সেই আংটিটা ফেরত দিয়ে দেয়। ইউদু তো প্রথমে এই আংটিটা ফেরত নিতে চাচ্ছিল না। হাইসি তখন বলে অন্য কোনো সময় সে নেবে, এটা সে ইউদুর কাছে আমানত রেখে যাচ্ছে। ইউদু তখন আর কোনো কথা না বলে আংটিটা রেখে দেয়। তবে ইউদু ভালো করেই বুঝতে পারে যে হাইসির অনেক মন খারাপ। তবে জিয়ান দিনরাত লাগিয়ে কোনো একটা কাজের মধ্যে ব্যস্ত ছিল। তবে কাজের ফাঁকে ফাঁকে সে হাইসিকে প্রচন্ড মিস করছিল। অন্যদিকে হাইসি প্রস্তুতি নিচ্ছিল হুয়াংজান পাসে যাওয়ার জন্য। দুজনেই তাদের একে অপরের সাথে কাটানো সময়গুলো মনে করতে থাকে আর কষ্ট পেতে থাকে। হাইসি একটা চিঠি লিখে দেয় আর সেই চিঠির উপর জিয়ানের আংটিটা রেখে সেখান থেকে বের হয়ে যায়। হাইসি জিয়ানকে লিখেছিল সে অনেক ইম্যাচিউর, সে অযথা জেদ করে, তবে এখন থেকে সে নিজেকে গুছিয়ে নিবে, জেদ বাদ দিয়ে নিজের জীবনটাকে নতুন করে শুরু করবে। আর এরপর প্যালেস থেকে বিদায় নেয় এবং ঘোড়া নিয়ে বের হয়ে যায় হুয়াংজান পাসের উদ্দেশ্যে। এরপরেই আমাদের প্রিন্সেস তিলানকে দেখানো হয়। সে তার মেয়েদের সাথে বসে নাস্তা করছিল। তখনই জু তার কাছে আসে। জু এই কয়েকদিন ইয়ানলিং এর বিয়ে নিয়ে প্রচন্ড ব্যস্ত ছিল। জু তিলানকে জানায় সে অনেকটা স্ট্রেসড। তিলান তখন আস্তে করে উঠে গিয়ে জুয়ের মাথা মাসাজ করে দেয়। এতে জুয়ের বেশ ভালো লাগছিল। তখনই কিছু সৈন্যরা তিলানের জন্য একটা ড্রেস নিয়ে আসে। জু তিলানকে বলে, আগামীকাল ইয়ানলিং এর বিয়ে, তুমি এই পোশাক পরে আমার সাথে ইয়ানলিংকে বিদায় দিতে যাবে।
এটা শুনে তো তিলান অবাক হয়ে যায়, কারণ শুধুমাত্র রানীরই অধিকার ছিল এভাবে রাজার সাথে কারো বিদায় দেওয়ার জন্য যেতে। জু তিলানকে তার কোলের উপর বসিয়ে বলে, আমি যেহেতু তোমাকে যেতে বলছি তাই তুমি আমার সাথে যাবে। আর ভাই, আসলে এমন জামাই কোথায় পাওয়া যায় যে অনুষ্ঠানের আগে ড্রেস রেডি করে দেয়। পরদিন সকালে বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। প্রিন্সেস ইয়ানলিং এর পক্ষ থেকে বিয়ের গিফট আসে জিয়ানের প্যালেসে। তবে সেই গিফটগুলো নিয়ে অদ্ভুত কিছু লোক আসে, যারা নিজেদের মুখ ঢেকে রেখেছিল। একজন সৈন্য এসে জুইকে খবর দেয় জিয়ান তাকে তার স্টাডি রুমে ডেকেছে। জুই সেখানে গিয়ে দেখতে পায় জিয়ান সেখানে ছোটখাটো একটা মিটিং এর আয়োজন করেছে। এখানেই সিন কাট হয়। আমাদের প্যালেসের দৃশ্য দেখানো হয়, যেখানে প্রিন্সেস ইয়ানলিং বউ সেজে বের হয়েছে। তিলান আর জু একসাথে আসে প্রিন্সেস ইয়ানলিংকে বিদায় দিতে। জু সেখানে নিয়ম অনুযায়ী প্রিন্সেস ইয়ানলিংকে বিদায় দেয়। যেহেতু তাদের বাবা ছিল না, জু তাদের বাবার দায়িত্ব পালন করছিল। জু তার বোনকে বিদায় দিতে পেরে অনেকটা খুশি আর ইমোশনাল হয়েছিল। এরপরে বিয়ের পালা। জিয়ানকেও বর বেশে বেশ সুন্দর লাগছিল। তারা তাদের বিয়ের রিচুয়ালগুলো সম্পূর্ণ করে। সেখানে প্যালেসের সবাই তো উপস্থিত ছিলই, রাজ্যেরও অনেকে উপস্থিত ছিল। রিচুয়ালের এক পর্যায়ে এমন নিয়ম ছিল যে ইয়ানলিং জুকে ওয়াইন খেতে দিবে। যেহেতু জু তার গার্ডিয়ানের দায়িত্ব পালন করেছে, ইয়ানলিং জুকে ওয়াইন দেয়। জু যখন সেই ওয়াইনটা খায়, সে বুঝতে পারে তার মধ্যে পয়জন ছিল। জিয়ান ইয়ানলিং এর দিকে তাকায়, দেখতে পায় সে হাসছে। জু সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। ইয়ানলিং জিয়ানের গলায় ছুরি ধরে। মন্ত্রীরা চিৎকার করে বলছিল প্রিন্সেস বিদ্রোহ করেছে। জিচাং দৌড়ে এসে বলছিল, পিওনি তুমি এটা কি করছো? ভাই আমাদের কত ভালোবাসে, আমাদের কত খেয়াল রাখে, তুমি তাকে কেন মারলে? পিওনি তখন বলে, ওর রাজা হওয়ার কোনো অধিকার নেই, ওর জন্য আমার রাজ্যের অনেক মানুষ মারা গিয়েছে। তখনই সেখানে জেনারেল সু এসে উপস্থিত হয়। দেখা যায় এই সম্পূর্ণটা জেনারেল সু এর প্ল্যান ছিল। জেনারেল সু সেখানে সবার সামনে বলে জিয়ানের জন্য সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জিয়ান তাকে ফাঁসিয়ে দেশদ্রোহী সাজিয়েছে। আর সে জিয়ানের দিকে তাকিয়ে বলে, মৃত্যুর জন্য প্রস্তুত হও। তবে সে যখন জিয়ানের উপর আক্রমণ করতে যায়, তখনই হাইশি আটকে দেয়। আর সাথে সাথে হাইশি ইয়ানলিং এর গলাতেও ছুরি ধরে। সু অবাক হয়ে বলে, তুমি হুয়াংজান পাসে যাওনি? এরই মধ্যে কিং জু হাসতে হাসতে উঠে বসে। দেখা যায় এই সব কিছুই তারা জানতো। এই সব কিছু জিয়ানের প্ল্যান ছিল। সে আগেই ধরতে পেরে গিয়েছিল যে প্রিন্সেস ইয়ানলিং নকল। জেনারেল সু তখন ইয়ানলিংকে বলে, তুমি প্যানিকড হয়েও না, বাইরে আমাদের সৈন্য রয়েছে। দেখা যায় শাওজি সেসব সৈন্যদের মেরে অলরেডি ভেতরে চলে এসেছে। কিন্তু তখনই কোনো একজন সৈন্য একটা বাটন ঘুরিয়ে দেয়, আর চারপাশ থেকে বিষাক্ত তীর ছুটতে শুরু করে। জিচ্যাং ভয় পেয়ে জুয়ের কাছে চলে যায়। শাওজি আর জুইং কোনোভাবে রাজাকে প্রোটেক্ট করছিল। তবে জুকে বাঁচাতে গিয়ে জিচ্যাং এর হাতে তীর লেগে যায়। তবে এরই মধ্যে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। ওই ফেক প্রিন্সেস ইয়ানলিং দৌড়ে পালাচ্ছিল। তার সাথে ছিল তার সৈন্য নিয়ান। নিয়ান আর ইয়ানলিংকে কিছু সৈন্যরা ধরে ফেলে। নিয়ান তখন ইয়ানলিংকে পালিয়ে যেতে বলে সে ওইসব সৈন্যদের সাথে যুদ্ধ করছিল। তবে সে তো একা, ওই সকল সৈন্যরা এক চান্সে নিয়ানকে মেরে ফেলে। প্রিন্সেস যখন পালাচ্ছিল, হাইশি আর ইউদু তাকে ধরে ফেলে। হাইশি প্রিন্সেসকে বলে, আপনার সাথে থাকা সৈন্য নিয়ান মারা গিয়েছে। যেটা শুনে প্রিন্সেস অনেকটা ভেঙে পড়ে। সে ছিল প্রিন্সেসের বিশ্বস্ত সৈনিক। সাথে সাথে প্রিন্সেস মাটিতে বসে পড়ে, তার মানে সে আত্মসমর্পণ করে। এদিকে সু জঙ্গলের মধ্যে দিয়ে পালাচ্ছিল। জিয়ান তার সামনে এসে দাঁড়ায়, আর স্বাভাবিকভাবেই সু আর জিয়ানের তুমুল একটা ফাইট হয়। ফাইটের শেষে জিয়ান খুব ভয়ঙ্কর ভাবে জেনারেল সুকে মেরে ফেলে। এরপরেই আমরা ইউদু আর হাইশিকে কথা বলতে শুনি। ইউদু খুশি হয়ে হাইশিকে বলছিল, তুমি তো হুয়াংজান পাসের উদ্দেশ্যে চলে গিয়েছিলে, তাহলে তুমি আবার কিভাবে ফিরে আসলে? হাইশি জানায় সে যখন যাচ্ছিল বর্ডারের কাছাকাছি সে কিছু অদ্ভুত লোককে দেখতে পায়। আর হাইশি যেহেতু হুকুর জনগণকে আগেই দেখেছিল, সে খুব ভালোভাবেই বুঝতে পারে এইসব মানুষরা হুকু রাজ্য থেকে এসেছে। আর এটা দেখে হাইশির একটু সন্দেহ হয়। তাই হাইশি হুয়াংজান পাসে না গিয়ে রাতের বেলা লুকিয়ে প্যালেসে আসে কিং জুয়ের সাথে দেখা করতে। কিং জুয়ের ঘুম ভাঙিয়ে হাইশি তার সাথে কথা বলে। জু তখন বলে, আমি জানি না তুমি যা বলো কেন যেন আমি সবকিছু মেনে নেই, একদম জিয়ানের মতো।
হাইশি জুয়ের কাছে অনুমতি চাচ্ছিল কালকের দিনটা গোপনে থেকে যাওয়ার জন্য, কারণ সে বুঝতে পেরেছিল কাল কিছু ঘটতে যাচ্ছে। তবে জিয়ান তো কাল কিছু ঘটতে যাচ্ছে এটা জেনেই হাইশিকে পাঠিয়ে দিচ্ছিল। তাও হাইশির অনুরোধে জু তাকে থাকতে দেয়। আর হাইশি কিং জুয়ের ইউনুসের ছদ্মবেশে বিয়ের অনুষ্ঠানে ছিল। তবে হাইশি মন খারাপ করে বলছিল, আমার এই ফেক প্রিন্সেসের জন্য খারাপ লাগছে। এর আগে আমি অনেকবার তাকে সন্দেহ করেছিলাম, তবে আমি ধরেই নিয়েছিলাম সেই আসল প্রিন্সেস। সে জেনারেল সুয়ের জন্য নিজেকেই স্যাক্রিফাইস করে দিল। ইউদু তখন বলে, কিছু মানুষ তাদের মিশনকে জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। এরপরেই দেখা যায় জিয়ান আর কিংজু দুজনে মিলে প্রিন্সেসকে জিজ্ঞাসাবাদ করছে। তবে প্রিন্সেস কোনো কথাই বলে না। সে একদম চুপচাপ ছিল। আর তারপর হঠাৎ করে চিৎকার করে বলে ওঠে সবকিছু সে নিজে করেছে, কারণ সে কিংজু এর উপর প্রতিশোধ নিতে চায় তার বাবা মা এবং ভাই হত্যার। প্রিন্স ইয়ে যুদ্ধের সময় নিহুয়ার রাজা প্রিন্স ইয়ের হয়ে যুদ্ধ করেছিল, আর সেই যুদ্ধে সে মারা যায়। সেটারই প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছিল নিহুয়ার এই প্রিন্সেস। সে তো কিছু স্বীকার করেই না, উল্টে নিজে চুলের কাঁটা দিয়ে নিজে আত্মহত্যা করে ফেলে। তবে মরার আগে জুয়ের দিকে তাকিয়ে বলে, আমি মৃত্যুর পরেও তোমাকে তাড়া করতে থাকবো। আমি তোমাকে মেরে তারপরেই শান্তি পাবো। বোঝা যায় প্রিন্সেস কিংজুকে কতটা ঘৃণা করত। হাইশি দৌড়ে ভিতরে এসে দেখতে পায় সেই প্রিন্সেস মারা গিয়েছে। তখন হাইশির অনেকটা খারাপ লাগে। এরপরই দেখা যায় কিংজু এর একজন ইউনুস পালিয়ে যাচ্ছিল। আর একজন সৈন্য এসে তাকে বলে সে তাকে রেখে কোথায় পালাচ্ছে। ওরা আসলে জেনারেল সুয়ের স্পাই ছিল, ভয়ে প্যালেস ছেড়ে পালিয়ে যাওয়ার চিন্তা করছিল। তবে জুইং ওদেরকে ধরে ফেলে। এরপরেই দেখা যায় জুয়ের দুইজন ইউনুস এবং একজন সৈন্যকে বেঁধে জুয়ের সামনে হাজির করা হয়েছে। জুই নামে একজন অনেক কান্নাকাটি করছিল আর মাফ চাচ্ছিল। অন্য একজন সৈন্য তাকে বলে, তোমার কি কোনো লজ্জা নেই? তুমি সমস্ত অন্যায় করে এখন আবার তার কাছে মাফ চাচ্ছ। আমি তো তোমার হয়ে কাজ করেছি, আমি তো ভেবেছিলাম তুমি আমার হয়ে মাফ চাইবে। জু এইসব শুনে রেগে হুকুম দেয় ওদেরকে কারাগারে বন্দি করে রাখার জন্য। ইউনুস কান্নাকাটি করে জুয়ের কাছে মাফ চাচ্ছিল। জু তার কাছের মানুষদের এমন রূপ দেখে হতাশ হয়ে যায়। তখনই ইউনুস এসে জুকে জানায় তিলান তার জন্য কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করছে। জু তখন তিলানের কাছে গিয়ে বলে, তুমি আমাকে আগে খবর দাওনি কেন? তিলান তখন বলে, তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত ছিলে, তাই আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। এরপর সেখান থেকে সবাই চলে গেলে জু তিলানকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আমার সাথে একটু কথা বলো। আমার দিনটা অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে গিয়েছে। এদিকে হাইশি আর ইদু আবারও ড্রিঙ্ক করছিল। হাইশির অনেক মন খারাপ হচ্ছিল ওই ফেক প্রিন্সেস ইয়ানলিং এর কথা চিন্তা করে। সে একটা মিশনের জন্য নিজের জীবনই দিয়ে দিয়েছে। ইউদু তখন হাইশিকে সান্ত্বনা দেয়। তবে সেখানে অনেক ড্রিঙ্ক করার ফলে হাইশি আবারও মাতাল হয়ে যায়। আর জিয়ান সেই রেস্টুরেন্টের বাইরে ছাতা নিয়ে হাইশির জন্য অপেক্ষা করছিল। ইউদু রেস্টুরেন্ট থেকে হাইশিকে বের করে এনে দেয়। জিয়ান কোনো কথা না বলে হাইশিকে কোলে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। ইউদু হাইশির যাওয়ার দিকে তাকিয়ে থাকে। অবশ্যই ইউদুর খারাপ লেগেছে। জিয়ান হাইশিকে কোলে নিয়ে প্যালেসের মধ্যে দিয়ে আসছিল। হাইশি মাতাল অবস্থায় জিয়ানকে বলছিল, তুমি শুধু কিংজুকে ভালোবাসো, তুমি তাকে যেভাবে প্রোটেক্ট করো আমাকে তো সেভাবে প্রোটেক্ট করতে চাও না, আমাকে শুধু দূরে দূরে তাড়িয়ে দাও। জিয়ান তখন বলে, আমি তোমাকেও প্রোটেক্ট করি। তবে হাইশি সেটা বিশ্বাস করছিল না। সে অজ্ঞান অবস্থায় জুকে কয়েকটা ঘুষি লাগিয়ে দেয় তাকে প্রোটেক্ট না করার জন্য আর তাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। জিয়ান হাইশিকে তার ঘরে শুইয়ে দিয়ে চলে যায়। আর এরপর জিয়ান যখন ঘরে আসে আমরা বুঝতে পারি জিয়ানকেও পয়জন ওয়াইন দেয়া হয়েছিল। মানে এতক্ষণ পর্যন্ত জিয়ান বিষ খেয়ে ঘোরাঘুরি করছিল। সিন কাট হয়, জিয়ান জেগে উঠে দেখতে পায় হাইশি তার পাশে বসে আছে। জিয়ানকে জেগে উঠতে দেখে হাইশি অনেক এক্সাইটমেন্ট নিয়ে বলতে থাকে, মাস্টার আপনি 3 দিন ধরে ঘুমাতে ছিলেন। জিয়ান জেগে উঠে শুরুতেই বলে যে প্যালেসে সবকিছু ঠিকঠাক আছে কিনা। হাইশি তখন বলে সবকিছু ঠিকঠাক আছে। ডিপার্টমেন্ট অফ জাস্টিস জিয়ানের কেসটাকে বন্ধ করে দিয়েছে। তারা জিয়ানকে নির্দোষ ঘোষণা করে দিয়েছে। জিয়ান আবার কোর্টে জয়েন করতে পারবে। আর এরপর সে জিয়ানের জন্য ওষুধ আনতে বের হয়। বের হয়ে তার দেখা হয় ডাক্তারের সাথে। ডাক্তার জানায় জিয়ানের শরীর থেকে বিষ এখনো পুরোপুরি রিমুভ হয়নি, আর এটা রিমুভ করা সম্ভব না। সে যে পরিমাণ আঘাত পায় এবং বিষ খায় সে হয়তো আর কয়েক বছরই বাঁচবে। যেটা শুনে হাইশির প্রচন্ড মন খারাপ হয়। এদিকে জি চ্যাং এরও তো বিষাক্ত তীর লেগেছিল।
কয়েকবার আকুপাঞ্চার করার পর জি চ্যাং এর বিষ পুরোপুরি রিমুভ করা হয়। ডাক্তার জানায় জি চ্যাং এখন সুস্থ আছে। একটু পর জি চ্যাং এর জ্ঞান ফেরে। জু তখন জি চ্যাংকে বলে, তুমি এমনটা কেন করলে? তোমার যদি কোনো বড় বিপদ হয়ে যেত? জি চ্যাং তখন বলে, আমার তো এসব কিছু মাথায় আসেনি। আমার শুধু মনে হয়েছে আপনাকে বাঁচাতে হবে। আমি যত ভীতুই হই না কেন, কখনো আপনার জন্য আমার জীবন দিতে দ্বিধাবোধ করব না। জুতো ভাইয়ের এমন ভালোবাসায় মুগ্ধের ওপর মুগ্ধ হয়ে যাচ্ছিল। এমনি সে জি চ্যাংকে ভালোবেসে অন্ধ ছিল। তার উপর তার ভাই তাকে বাঁচানোর জন্য জীবন দিতেও প্রস্তুত। এটা শোনার পর জুতো মোমের মতো গলে যায়। এরপরেই আমাদের হুকু রাজ্যের বর্তমান লর্ড দুওকে দেখানো হয়। দুও প্রচন্ড বদমেজাজি হিংসাত্মক একটা ছেলে। সে তো জানতে পেরেছিল জেনারেল সুকে মেরে ফেলা হয়েছে। আর এটা শোনার পর দুয়া আবারও তেলে বেগুনে জ্বলে ওঠে। কোনোভাবেই সে জিয়ানকে মারতে পারছে না। দুও তখন তার জেনারেলকে বলে তার মাথায় এখন নতুন একটা প্ল্যান এসেছে। যেহেতু এর আগে সে জুইংকে দেখেছিল, হয়তো জুইং এর মাধ্যমে সে কিছু করার চিন্তা ভাবনা করছে। এরপরে শাওজি জিয়ানকে সে খবর দেয়, ফেব্রিক অফিস মানে মিস জিউকে যারা মেরে ফেলেছিল তারা ছিল সুমিং এর স্পাই। ইউনুস জুই যাকে বেঁধে রাখা হয়েছিল সে। জিয়ান তখন বলে, আরো তদন্ত করতে থাকো। এর মধ্যে হাইশি জিয়ানের ওষুধ নিয়ে ভেতরে আসে। সে চামচ দিয়ে জিয়ানকে ওষুধ খাওয়াতে যাচ্ছিল, তবে জিয়ান বাটি ধরে চুমুক দিয়ে ওষুধটা খেয়ে নেয়। এরপর হাইশি জিয়ানকে জিজ্ঞাসা করে ফেক প্রিন্সেসের ব্যাপারে সে কিভাবে জানলো। জিয়ান তখন জানায় প্রিন্সেস যখন তাকে বিয়ে করতে চেয়েছে তখনই তার প্রিন্সেসের উপর সন্দেহ হয়েছে। আগে তো সন্দেহ ছিল, তবে কোনো প্রমাণ পাচ্ছিল না। আসল প্রিন্সেস ইয়ানলিং কখনোই জিয়ানকে বিয়ে করতে চাইতে পারে না। মানুষের সবকিছু চেঞ্জ হয়ে গেলেও পার্সোনালিটি তো চেঞ্জ হয় না। প্রিন্সেস ইয়ানলিং এর যে ন্যানি ছিল বৃদ্ধ মহিলা, তাকে জিয়ানি ওই প্যালেসে পাঠিয়েছিল। নিয়ান যে সেই কেকগুলো পাথরের নিচে চাপা দিয়েছিল ওইটা সেই বৃদ্ধ ন্যানি দেখেছিল। সে প্রিন্সেসের প্যালেসে থেকে জিয়ানকে সমস্ত খোঁজ খবর দিয়েছে। আর এই ফেক প্রিন্সেস ইয়ানলিং এর যে পিওনি ফুলে অ্যালার্জি, এই বিষয়টাও জিয়ান আগেই বুঝতে পেরে গিয়েছিল। হাইশি সবকিছু শুনে বুঝতে পারে সেই বোকার মতো বারবার জিয়ানের কাছে এসেছে। জিয়ান তো তার থেকেও এক ধাপ এগিয়ে। তারপর সে জিয়ানকে রেস্ট নিতে বলে সেখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় বৃষ্টি হচ্ছিল দেখে জু তিলানের ঘরে আসে। বজ্রপাতে তিলান ভয় পাচ্ছে কিনা এই বিষয়টা দেখতে। তিলান একটু ভয় পাচ্ছিল। জু তখন তিলানের হাত ধরে তিলানের পাশে শুয়ে যায় আর তারপর বলে, আমি তোমার পাশে আছি, ভয় পেও না। তিলান তখন জুকে প্রশ্ন করে, তুমি কি জিজানকে এভাবেই আগলে রাখতে? জু বলে, জিজানকে আগলে রাখতে হতো না। সে প্রচন্ড দুষ্টু আর সাহসী ছিল। জু এখনো মনে মনে জিজানকে নিয়ে ভেবে কষ্ট পেত, তবে এই বিষয় নিয়ে সে তিলানকে আর কষ্ট দিত না। জু জিজানের নেকলেসটা বের করে আর জিজানের সাথে কাটানো সমস্ত মুহূর্তগুলো চিন্তা করতে থাকে। সেখানে ইউনুস আসলে জু ইউনুসকে বলে জিজানের ব্যবহার করা সমস্ত জিনিসপত্র যেন তিলানের প্যালেসে পাঠিয়ে দেওয়া হয়। এরপরে দেখা যায় ইউদু আসে জিয়ানকে দেখার জন্য। সে এসে দেখতে পায় হাইশি জিয়ানের জন্য ওষুধ বানাচ্ছে। ইউদু তখন কিছু ওষুধ হাইশিকে দিয়ে দেয় আর তারপর সে জিয়ানের সাথে দেখা করতে যায়। জিয়ান কেমন আছে এটা জিজ্ঞাসা করার পর ইউদু ডিরেক্ট জিয়ানকে বলে সে হাইশিকে পছন্দ করে। জিয়ান বলে, তুমি ভুল মানুষের কাছে বলছো। ইউদু জানায় সে হাইশিকে চাওয়ার জন্য এখানে আসেনি। সে জানে হাইশি জিয়ানকে পছন্দ করে। ইউদু আরো বলে সে হাইশির মন জয় করার জন্য পাহাড়ও টলিয়ে ফেলতে পারবে, তবে সে হাইশিকে খুশি দেখতে চায়। তাই সে হাইশির উপর জোর দিতে চায় না। হাইশি যার সাথে ভালো থাকতে পারে তার সাথে ভালো থাকুক। জিয়ান তখন বলে, এমন যদি হয় যে তুমি খুব দ্রুত মারা যাবে, তাহলে কি তুমি তোমার ভালোবাসার মানুষকে তোমার সাথে জড়াতে চাইবে? ইউদু তখন বলে, হাইশি আপনার প্রতি প্রচন্ড অবসেসড। সে আপনার সাথে থাকলে খুশি থাকবে। সেই খুশিটা যদি একদিনের জন্য হয় তাহলে ক্ষতি কি? অন্তত একদিন তো আপনি আপনার ভালোবাসার মানুষকে ভালো রাখতে পারলেন। এটা শুনে জিয়ান আর কোনো কথা বলতে পারে না। ইউদু জিয়ানকে বলে, আমি হাইশির পেছনে আর কোনো এফোর্ট দিব না। হাইশিকে আপনার সাথে খুশি দেখলেই আমার ভালো লাগবে। এটা বলে ইউদু সেখান থেকে বের হয়ে যায়। ড্রামার এই এপিসোডটা এখানেই শেষ করছি। তবে আগামী পর্বে আপনাদের জন্য তুমুল ধামাকা অপেক্ষা করছে। আগামী পর্বে লিউ মারা যাবে, জুইংকে হাইশি মেরে ফেলবে, হাইশি আর জিয়ানের বিয়ে হবে। আর এই পরপর ধামাকার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আজ তবে যাচ্ছি। আল্লাহ হাফেজ।